হাই। হ্যালো। আচ্ছা, আজকে আমাদের নবম পডকাস্ট হচ্ছে ৪৯তম এপিসোড এবং তুমি আমাদের ৪৮তম গেস্ট। হ্যাঁ। থ্যাংক না, ইউ ফর ইনভাইটিং মি। উম আমরা হচ্ছে যে মানে আমি আরকি যে আমি তো তোমাকে ইনভাইট করি তোমাকে, মানে আমার এক ক্লোজ ফ্রেন্ড সেই হচ্ছে বলছে যে ওকে নিয়ে আসো। তো আমি পরে অনুপম। পরে তো হ্যাঁ, হ্যাঁ, পরে তো তোমার হচ্ছে যে ফেসবুক আইডি দিল। পরে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। এরপরে তো হয়ে গেল। তুমি এখানে চলে আসলা। তারপর কেমন আছো বলো? এই তো সব মিলিয়ে আছি। ভালো-মন্দ মিলিয়ে। হ্যাঁ, ভালো-মন্দ মিলেই তো থাকা। আর হুম। আমরা তোমাকে নিয়ে খুব একটা কিছু জানি না। তো আমি চাই যে তুমি তোমার নিজের পরিচয় একটু নিজের মুখে দাও। আ ওকে। সো বেসিক্যালি আমি আমার নাম ইফতেখার মুনিয়া অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এখন জার্নালিস্ট হিসেবে আছি সিনিয়র করেসপন্ডেন্ট একটা ইন্ডিয়ান ফ্যাশন ম্যাগাজিনে। তো তাদের হচ্ছে বাংলাদেশের যে অ্যাপারেল যে ফিটটা আছে সেটা দেখি হুম, আমি হুম। অ্যাপারেল বিটে। তো হুম, হুম। এই তো অ্যান্ড পাশাপাশি আমি জার্নালিজমে আছি গত প্রায় ৭ বছর ধরে বা আরেকটু বেশি সময়। মানে আমার হচ্ছে কি আমি হচ্ছে আন্ডারগ্রেড করেছি কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এ। হ্যাঁ। তো দেখা গিয়েছে আমি 4th বা 3rd সেমেস্টার আই কান্ট ইভেন রিকল যে ওই সময় থেকেই আমি হচ্ছে গিয়ে মানে জার্নালিজমে মানে ঢুকে গিয়েছি। তো অল্প করে ১ম অন্য একটা পেপারে ছিলাম। সেখান থেকে আমারই একজন টিচার আমাকে আর তার সে যে নিউজ পেপারে চাকরি করে সেখানে অফার করেন। সো হ্যাঁ। এভাবেই আরকি। তো দেখা গেছে পড়াশোনার পাশাপাশি জব কন্টিনিউ করে এখন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে সবাই মানে যে ফ্রেশ গ্র্যাজুয়েট হওয়ার পর সবাই ডিলেমায় থাকে যে আমি এখন কি করব? কোথায় হুম, যাব? হুম, 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 হুম। আমার হয়েছে উল্টা। যে আমি হচ্ছে তখন মানে ফ্রেশ গ্র্যাজুয়েট কিন্তু এক্সপেরিয়েন্স আছে বেশি। সো ওইটা একটা হ্যাসেল ছিল। বাট I just overcome এখন আছি। হ্যাঁ, এই যে ৭ বছর কিন্তু অনেক সময়। তুমি ৭ বছর ধরে তুমি জার্নালিজমের দিকে আছো এই প্রফেশনে। মানে এটা হুম। অনেক মানে বড় একটা সময় যে লেগে থাকা। মাঝখানে একটু ইউটার্ন নিয়েছিলাম। সেটা হচ্ছে হ্যাঁ, গিয়ে কোভিডের পরে। কোভিডের হ্যাঁ। পরে আমি হচ্ছে গিয়ে পিআর এ গিয়েছিলাম। সো আচ্ছা। ওখানেও যে পিআর এ যাওয়ার পরেও যেটা হয়েছে কি মানে লেখালেখিটা আসলে ছাড়তে পারিনি। তো ওখানে পিআর ছিল প্লাস কনটেন্ট ছিল। তো আমি কনটেন্ট এ যেয়ে আমার ফোকাসটা কনটেন্ট এই হয়ে যায়। বাট হুম। মানে কিন্তু পিআর এ যেয়ে না আমি এনজয় করিনি বিষয়টা। তখন আমার কাছে মনে হচ্ছিল এটা একটা গদ বাঁধা জব শুধু মানে ১০ টা ৬ টা। আমি যাচ্ছি লিখছি হয়ে যাচ্ছে। না, I love to explore, I love to know, and I love to read people. তো হ্যাঁ, ওইটা আমি পাচ্ছিলাম না। এক্সকিউজ আচ্ছা। মি। সো এই আরকি। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে তোমার যে জার্নালিজমে আসা মানে ৭ বছর হুম। আগে আমরা একটু যাই যে তোমার কি আগে থেকে ইচ্ছা ছিল যে তুমি জার্নালিস্ট হতে চাও? না, না। এটা ছিল না। হ্যাঁ, সো আমি হচ্ছে আমার এসএসসি, এইচএসসি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এ ছিল। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। মনে হয় লাইক বাংলাদেশের 90% পারসন আমিও বড় হয়ে ডাক্তার হতে চাই টাইপ হুম, অ্যাম্বিশন ছিল হুম, আমার। হুম। সো মানে এইচএসসি তে একটু খারাপ হয়। মানে একটু না বেশ খারাপ হয়। সো আমি হচ্ছে আচ্ছা। মোটিভেশন হারা ফেলি। তো হুম, তখন আমি কোথাও পরীক্ষা-টরীক্ষা কিচ্ছু দেই না। দেন হচ্ছে আচ্ছা। গিয়ে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই প্রাইভেট এ ট্রিপলিতে। হ্যাঁ, তো ওখানে একটা গল্প আছে। সো I don't know এটা অন এয়ার এ বলা ঠিক কিনা। বাট যাই হোক some person like some teacher demotivated me যে আমি খুবই দুবলা পাতলা, শুকনা মানুষ। হ্যাঁ, তো হ্যাঁ। তো ওখান থেকে আমাকে আরকি বলা হচ্ছিল যে ট্রিপলিতে তো অনেক হচ্ছে কি কাজ-টাজ থাকে যেগুলো হচ্ছে গিয়ে আ ট্রিপলি কারেন্ট এ বা I don't know something he said যেটা আমাকে ডিমোটিভেট করে। দেন আমার মনে হয় যে না I can't continue আমার রেজাল্টটা একটু মানে ভালো হয় না। সো ওই একটা কোর্সে ম্যাথমেটিক্স এ হ্যাঁ, তো সরি ম্যাথমেটিক্স না ফিজিক্সে। ফিজিক্সে আমার হ্যাঁ। রেজাল্টটাও খারাপ। তো আমি খুবই ডিমোটিভেট হই। দেন আমি ডিসাইড করি যে আমি ল তে যাবো। কারণ হচ্ছে গিয়ে তখন আমার আবার হচ্ছে ওই, ওই ইউনিভার্সিটি থেকে আ ডিবেট চলছিল। তো আমি ডিবেটে চ্যাম্পিয়ন হই। মানে আমার হ্যাঁ, গ্রুপের। অ্যান্ড হ্যাঁ। আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে ওই ট্রিপলিতে that year the first time যে মানে হয় না যে ২-৩ বছর কেউ চ্যাম্পিয়ন হচ্ছিল না কোন টিম। সো হুম, হুম। আমরা যে বছর যাই আমি এবং আমার টিমের তো আমরা চ্যাম্পিয়ন হই। তো অনেক সবার নজরে আসি। হুম, অন্যান্য হুম। সিনিয়র, জুনিয়র সবাই দেখে। তো হ্যাঁ, ওই সময় আমি ডিসিশন নেই যে আমি হচ্ছে ডিপার্টমেন্ট চেঞ্জ করব। ট্রিপলি থেকে ল তে যাব সেম ইউনিভার্সিটিতে। তো আমি তখন আমার একজন সিনিয়রের সঙ্গে কথা বলি। তো হি ওয়াস আলসো এডেড ফেসবুক মি ইন ফেসবুক। তো উনি আমাকে হ্যাঁ। বলে কি যে আ
আই নো যে তুমি খুব ভালো ডিবেট করো, বাট ল থেকে ডোন্ট ইউ থিংক যে তোমার লেখালেখি খুব ভালো, যে তোমার জার্নালিজমে যাওয়া উচিত? তুমি কি কখনো এটা নিয়ে আচ্ছা, ভেবেছো এভাবে? ও তো কিভাবে আমি জানলো তখন তোমার লেখালেখি ভালো? আমি হচ্ছে যে ফেসবুকে তখন একটু, একটু লিখতাম। মানে আজেবাজে জিনিসই লিখতাম। I don't know but আচ্ছা, he found আচ্ছা, it's something interesting. তো আচ্ছা। তখন আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু দেখি বিষয়টা ভেবে। সো আমি বাসায় এসে আম্মুর সঙ্গে ডিসকাস করলাম। অ্যান্ড হুম, যেটা হয়েছে যে আমার বাসাটা হচ্ছে হাজারীবাগ ছিল তখন, পুরান হুম, হুম, ঢাকাতে। হুম, তো হুম। ওখান থেকে আমার জন্য ধানমন্ডিটা কাছে, অ্যান্ড আমার যে ইউনিভার্সিটির কথা আমি বললাম সেটা আরো দূরে ছিল, বেশ দূরে। তো ওই আচ্ছা। জায়গা থেকে তখন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি জার্নালিজম এ ট্রাই করি। মানে তখন না আমি খুব রাইট ট্র্যাক এ ছিলাম না। আচ্ছা পড়ি, কি হবে দেখা হুম, যাক। হুম, হুম, তো হুম। এরকম একটা মোটিভেশন থেকে যখন জার্নালিজমে ভর্তি হই এবং ফার্স্ট সেমেস্টার যাওয়ার পর যখন মনে হয় না যে রেজাল্ট ভালো করছি, মানে ইউ নো দ্য থিং ইউ লাভ, মানে প্যাশন থেকে হ্যাঁ, যখন যে সাবজেক্টটা নেওয়া হয়, তখন হ্যাঁ। আল্টিমেটলি সবকিছু একটু ভালোর দিকে যায়। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা দিস ইস দ্য প্লেস। অ্যাকচুয়ালি আমার মানে আই ডিজার্ভ, সো আমার এখানেই লেগে থাকা উচিত। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে, যেই টিচার তোমাকে হচ্ছে মানে ডিমোটিভেট করছে যে ট্রিপলিতে পড়ার জন্য, তুমি কি ওই টিচারের সাবজেক্টেই হচ্ছে যে খারাপ করতেছিলে? আ না, না, না। আচ্ছা, উনার আচ্ছা। সাবজেক্টে খারাপ করেনি। উনি এমনিতেই জাস্ট হয় না যে অনেক সময় না ক্লাসে থাকে না যে টিচাররা, আই এম নট ব্লেমিং হিম, বাট হয় না হ্যাঁ, যে র‍্যান্ডমলি কাউকে পয়েন্ট আউট করে বলে ফেলা। সো আমি আসলে অনেক শুকনা ছিলাম। আর দ্যাট টাইম আমার ওয়েট ছিল 37 or হুম, 35 হুম, কেজি। সো হুম। অনেক শুকনো-টুকনো ছিলাম দেখে হয়তোবা। দো আই এম অলসো নট এনকারেজ পিপল যে কাউকে হচ্ছে এইভাবে বলাও উচিত না। বাট হি জাস্ট না, সেইড না যে তুমি মানে তোমার হচ্ছে যে তোমার ওজন কম দেখে মানুষের তো ওজন কম এটা অনেক মানে ঝামেলা থাকতেই পারে। শারীরিক হুম, ঝামেলা হুম। বা যেকোনো কিছু। তো ওজন কম নিয়ে তোমার হচ্ছে ট্রিপলি পড়ার কি সম্পর্ক ভাই? আমি জানি না আসলে উনি কেন বলেছে যে, বলে না যে চাক্কি ঘুরাতে পারব না। আমার এই লাইনটা মনে আছে। সো আমার কথা হচ্ছিল আমি আচ্ছা। কেন চাক্কি ঘুরাতে যাব? I don't know what is চাক্কি, মানে উনি তখন কি বুঝাতে চাইছে? আমিও 2nd সেমেস্টার ছিলাম। সো অত নলেজ ছিল না। বাট ডিমোটিভেট হইছি। হুম, হুম। I got you, yeah. এরপরে তো জার্নালিজম শুরু করলাই পড়াশোনা এবং হুম, রেজাল্ট হুম। তো ভালো করতেছো। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে তোমার ফ্যামিলি তোমাকে প্রেশার করে না যে না তোমাকে ওখানেই করতে হবে। না, এটা হচ্ছে গিয়ে কি আমার বাবা চাচ্ছিল না আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, হ্যাঁ? সো আমার হুম, বাবা চাচ্ছিল আমি ইংলিশে আন্ডারগ্রেড মানে অনার্স করি। সো হুম। মানে একটু মানে যেটা মানে যে ফিমেল বেসড সাবজেক্ট যেটা ফ্যামিলিতে হয়। আচ্ছা, ওকে। ফিমেল বেসড সাবজেক্ট ইংলিশ হচ্ছে ফিমেল বেসড সাবজেক্ট। আচ্ছা। মানে আমরা যদি মানে আরেকটু আগের দিকে যাই, মানে আগেরকার দিনের হ্যাঁ, মানুষের ভাবনা থেকে, সো ওই হ্যাঁ, জায়গা হ্যাঁ, থেকে বলা। আই এম সরি হ্যাঁ। আমি যদি পডকাস্ট যারা শুনছে তাদের ডিমোটিভেট করে ফেলি। না, না। তো সো ওই জায়গা থেকে আব্বু চাচ্ছিল না যে আমি হচ্ছে গিয়ে ইসে করি, মানে ইংলিশ বা বাংলা ধরুন একটু ইজি, ইজি সাবজেক্ট আন্ডারগ্রেড করি এরকম কিছু। না, তো যেটা ইংলিশ হয় ভাই আরকি। আর অনেক কঠিন। এটা হ্যাঁ। যে পড়ে সে জানে। সে বুঝে। সো অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে পুরান ঢাকার ব্যাকগ্রাউন্ড। সো ফ্যামিলি থেকেও ঐরকম মানে পড়ার পেশা অনেক বেশি যে খুব ওরকম কিছু ছিল না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি যখন যে পলিটা ছাড়লাম, তো বাবা যেটা বলছে, হ্যাঁ, বাবা রাগ করছে। রাগ করছে অ্যাজ ইন বাবা বলছে যে, "তুমি জোর করে ভর্তি হলা। এখন তুমি ছেড়ে দিচ্ছ। যাও তোমাকে আর পড়াশোনা করাবো না।" সো এটা একটা ব্যাপার ছিল। আহারে! মানে আব্বু তো that time I was like okay, আমিও খুব মানে তখন ছোট না, আমি টিনেজ তো রাগ নিজের আচ্ছা ঠিক আছে আমি নিজের টাকায় নিজে পড়ব। সো ওই আসলে ওইভাবেই আরকি। তো শুরুতে আম্মু থেকে হচ্ছে গিয়ে বলছিলাম, আম্মুকে বলছি, "তুমি আমাকে লোন দাও। তুমি জাস্ট আমাকে ভর্তি করায় দাও। I will pay back you." তো হুম। এরপরে হচ্ছে আমি টিউশন করা শুরু করি। সো that time was like টিউশন করে আরকি আসলে আমি নিজের খরচেই পড়ি আন্ডার গ্রেড। সো Oh, wow! That's amazing. আমি চেষ্টা করেছি আরকি। তো ওই আরকি টিউশন করে মানে তখন হয় না যে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয় যে আ এভরিওয়ান ইস লাইক যে চাচ্ছি ক্লাস করে চলে যাচ্ছি। আমার ব্যাপারটা হচ্ছিল আমি টিচারদের অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছি। সো হুম, আমি খুব গ্রেটফুল আমার আন্ডার গ্রেডের টিচারদের প্রতি। কারণ হচ্ছে আমি অনেক হয়েছে যে লেট করে ক্লাসে গিয়েছি। তারা একটু বকা দিয়েছে, বাট মানে হুম। চাইলে আমাকে এক্সাম দিতে বসতে দিত না। বাট তারা ওরকম কিছু করেনি। তারা আমাকে এক্সাম দিতে দিয়েছে। অনেক সহায় সহায় ছিল আমার প্রতি। আর হচ্ছে কি দেখা যায় টিউশন করাচ্ছি। সকালবেলা একটা টিউশন ছিল। তো ওটা করেই ইউনিভার্সিটি পৌঁছাতে দেরি হয়ে যেত। হ্যাঁ। রাইট, আমার একটা এক্সকিউজ রেডি থাকতো। ম্যাম রাস্তায় কাজ চলতেছে। স্যার রাস্তাটা ভাঙা এইজন্য হচ্ছে এরকম। তো মানে একটা টিচার এমন ছিল যে এসে আমি জোকাসুরিতে বলতেছি, "আজকে কি তোমার রাস্তা মানে আর্লি গেলে, তোমার রাস্তা ঠিক ছিল আজকে? জ্যাম কম ছিল?" মানে
কিন্তু একটু সাপোর্টিভ ছিল। আচ্ছা হ্যাঁ, এই যে মানে ক্লাসে দেরি করে যাওয়া, তারপরে হচ্ছে যে আবার মানে তুমি নানা রকম অজুহাত আমাদের দেশে অনেক অজুহাত দেয়া যায় যে জ্যাম ট্রাফিক হুম, ছিল। তারপর হচ্ছে রাস্তা কাটতেছিল ওখানে জ্যামে আটকে ছিলাম। বাট মানে তোমাকে তো তোমার টিচার গুলো পরে বুঝছে যে তুমি একটু লেটেই যাও আসলে। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে পারছি আসলে। হ্যাঁ, মানে এই যে পরে হয় না যে ধরেন যে হ্যাঁ, তুমি ধরো লেট করে যাচ্ছ বাট তোমার হ্যাঁ, যদি আমার রেজাল্ট আমি খুব ভালো করেছি এমন কিছু না। মানে হুম, রেজাল্ট করেছি মোটামুটি আরকি। টিচাররা আরকি স্যাটিসফাইড ছিল যে ঠিক আছে ও লেট করে আসতেছে, ফেল হুম, করতেছে না তো। এই দিক হুম, থেকে হুম, তারা একটু স্যাটিসফাইড ছিল। আর আমার যেটা হয়েছে যে আমি একটা স্টোরি বলি। আ হুম, একজন টিচার আমার উপর খুব রেগেছিল। হ্যাঁ? তো উনি হুম, হচ্ছে তখন নতুন জয়েন করে ওই হ্যাঁ, ইউনিভার্সিটিতে। তো সে আমার উপর আমি এরকম লেট করে আসি দেখে সে খুব রাগ। তো এখন আমি আসলে কি বলব স্যারকে? তো কারণ স্যারের তো ফল্ট না। ফল্ট তো আমার। আমি লেট করে আসি, লেট কামার। তো এরপর হুম, যেটা হয়েছে আমার হচ্ছে কি স্যার মিড টার্ম এর রেজাল্ট মানে এক্সাম হয়েছে আমাদের। তো মিডের খাতা দেখার পর আমি স্যার পুরো সিউর আমি ফেল করব। ক্লাস করিনি, হুম, গ্যাপ দিয়েছি। তো এরপর স্যার না আমার খাতা দেখে খুবই মানে সে খুবই সারপ্রাইজড হয়েছে এবং স্যাটিসফাই হয়েছে এবং তারপরে সে বেসিক্যালি আমাকে হচ্ছে সে যেখানে জব করে সেখানে একটা জব অফার করেছে। যে ওহ মাই গড! হ্যাঁ, হ্যাঁ, তো মানে স্যারকে শুনেছিল যে তখন আমি হচ্ছে গিয়ে আরেক জায়গায় জব করতাম। তো হ্যাঁ, মানে তখন আমি টিউশন ছেড়ে আরেক জায়গায় জবে ঢুকেছিলাম। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে টিউশন থেকে তো জার্নালিজম আমার কোন এক্সপেরিয়েন্স হবে না। সো আমি হুম, যদি হুম, হুম, এতটুকু মানে খুবই লো সেলারিতে বাট যাই হোক মানে একটু এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য আমি হুম, ওখানে জবে ঢোকা। তো ওইটা স্যার যখন জানতে পারল যে ও জিজ্ঞেস করেছে আরকি আমাকে যে আমি কি করি হুম, পড়াশোনার হুম, হুম। পাশাপাশি। তখন আমি তাকে বললাম যে এটা মানে 4th সেমিস্টার ছিল। তো স্যারকে আমি বললাম যে এই জায়গায় জব করি। তো তখনই হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে আমার রেজাল্ট দেখার পরে আরকি স্যার আমাকে অফার করে যে আমার এখানে একটা জুনিয়র পজিশন এর ভ্যাকেন্সি আছে। ইউ শুড ট্রাই। হুম, তো ওইভাবে আরকি। মানে এটা আসলে আমি বলব যে স্যারের এই যে আমার প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহারটা আমার জন্য খুব কাজে দিয়েছে। যে মানে হয় না যে হ্যাঁ, কনফিডেন্স বুস্ট যেমন দেখেন যে একটা টিচার তোমাকে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট থেকে আমি চলে আসলাম। আরেকজনের টিচারের বুস্টে আমি হচ্ছে গিয়ে হয়তোবা এখন এই পর্যন্ত এসেছি। সো ওটা হ্যাঁ, একটু হলেও acknowledgement মানে আছে যে আমার মনে হচ্ছে না স্যারের ওইটুকু আমার প্রতি যে ট্রাস্ট টা ছিল সেটা আমাকে হ্যাঁ। হেল্প করেছে। ওয়াও! হ্যাঁ, মানে একজন ডিমোটিভেট করছে, একজন হচ্ছে যে বুস্টটা দিচ্ছে। নাইস। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা তোমার একটু মানে আমি তোমার একটু ছোটবেলা জানতে চাই যে তোমার হুম, জন্ম হুম। কোথায়? স্কুল, কলেজ কোথায় ছিল? আচ্ছা। সো বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে মানে আমার ঢাকাইয়া হ্যাঁ, গ্রামের বাড়ি আছে মুন্সিগঞ্জ। বাট আমি আরেকটু মানে আমার ছোটবেলাতে যাওয়ার আগে আমার আমার দাদি ছোটবেলায় যাই। হ্যাঁ, অবশ্যই। সো আমার দাদি হচ্ছে গিয়ে সে তার জন্মের পর ঢাকায় তো হ্যাঁ, হাজারীবাগ আসেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমার দাদা চাকরি করতে আসেন। তারপর তাদের প্রণয় হয়। প্রণয় থেকে বিয়ে। সো এরপরে বাবা। তো আমরা তখন থেকে হচ্ছে কি মানে আমার দাদিও ঢাকায় না। তারও গ্রাম আছে বরিশাল থেকে আসা। হুম, কিন্তু হচ্ছে গিয়ে আমরা ওই আরকি হাজারীবাগে ওখানে সেটেল মানে থাকা আরকি। ওখানে আমাদের আপব্রিঙ্গিং। সো আমারও বেড়ে ওঠা ওখানে। যদিও ঢাকায় থাকা কিন্তু আমার ছোটবেলাটা হচ্ছে কি খুবই সঙ্গী সাথী নিয়ে মানে একদম গলিতে খুবই ফেমাস ফ্রেন্ড সার্কেল নিয়ে বড় হওয়া হয়েছে আমার। তো হুম, ওখানেই আমার হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে আরকি এমনভাবে বড় হয়েছি যে মানে আমি জানি না আসলে আমার ফ্যামিলি আমাকে বাইরে কোথাও দিবে না পড়তে। একদম হুম, এলাকার মধ্যে সবকিছু করতে হবে এরকম একটা হুম, ব্যাপার ছিল। তো এলাকার একটি স্কুলে ছিলাম আমি। তো সকল ছোটবেলায় স্কুল চেঞ্জ হয়েছে। ফার্স্ট এ প্রাইমারিতে ছিলাম ৫ পর্যন্ত। দেন ৬-৭ আরেকটা স্কুলে সেটাও বাসা থেকে হচ্ছে ওয়াকিং ডিসট্যান্স ৫ মিনিট। এরপরে আচ্ছা। ৫ থেকে ১৫ মিনিট ডিসট্যান্স আরেকটা স্কুলে দিয়েছে। হ্যাঁ, তো ওটাতেই স্কুল ছিল সালাহ স্কুল অ্যান্ড কলেজ। ওখানেই স্কুল করেছি, ওখানেই কলেজ পড়েছি। তো স্কুল কলেজ ওখানেই ছিল। আচ্ছা। পরে তো ইউনিভার্সিটি ১ম এ ট্রিপলিতে একটাতে ভর্তি হলা, পরে আবার হ্যাঁ, আরেকটাতে ভর্তি হলা। হ্যাঁ, জি। আচ্ছা তুমি কি পরিবারের একমাত্র মেয়ে? না, না আমি হচ্ছে বড় মেয়ে। আমার ছোট দুটো বোন আছে। আ কিন্তু হচ্ছে আচ্ছা। আমার বোনদের সাথে এজ গ্যাপ অনেক। আমার ছো ইয়া ইয়াঙ্গার সিস্টার যে ওর সাথে আমার ৯ বছরের গ্যাপ। হ্যাঁ। আর ইয়াংগেস্ট যেটা ওর সাথে 15 ইয়ার্স। ওহ দ্যাটস a lot! ওয়াও! হ্যাঁ, এরকম খুবই কম দেখা যায়। মানে আমাদের তো ভাই-বোনরা সবাই আমরা পিঠাপিঠি হই। হ্যাঁ, মেক্সিমাম দেখা যায় যে পিঠাপিঠি ভাই-বোন। কিন্তু ১৫ ওটাই হয়। বছর বা ৯ বছর গ্যাপ মানে এত গ্যাপ আসলে মানে দেখা যায় না আরকি, হয় না। আমি জানি না তো আসলে আমার বাবা-মার মাথায় কি ছিল? না whatever বাবা-মা যেভাবে চিন্তা করে আমরা তো আসলে জানি না বাবা-মা কিভাবে চিন্তা করে।
আর মানে যেটা হচ্ছে যে স্ট্যাটিক্যালি যেটা হচ্ছে যে ট্রু যে বাংলা মানে মানে পুরা ওয়ার্ল্ডে যে ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি পয়দা হয়। যে মানে কেউ তো প্ল্যান ছাড়া যে মানে প্ল্যান করে যে বাচ্চা নিবে মানে ওটা তো হয় না। সব হচ্ছে যে হঠাৎ করে হয়ে যায়। যে পরে এই আরকি যে আমরা বাচ্চারা কষ্ট পাবো দেখে বাপ মা এগুলো বলে না হয়তো বা হচ্ছে যে লুকায় রাখে। কিন্তু প্ল্যান করে বাচ্চা নিয়ে এটা অনেকের ক্ষেত্রেই হয় না। মেক্সিমাম ক্ষেত্রে প্রায় 95% আই গেস। Yeah. সো মানে আমার ব্যাপারটা হয়েছিল যেমন আমার দাদির কথা যেটা বললাম। সো হুম, আমার দাদি হচ্ছে গিয়ে মানে আমার বাবা সবার বড় ছেলে এবং আমার ছোট চাচা যিনি তিনি তাদের মাঝখানে যত বাচ্চা-কাচ্চা হয়েছিল সব মারা গেছেন। মানে হয় না? ওকে। আমার দাদির আবার অনেক হচ্ছে মেয়ের শখ ছিল। হুম, যে হুম, সে হুম, হচ্ছে গিয়ে এমন হয়েছে যে অ্যাডপ্ট ও নিয়েছে মেয়ে-বাবু। কিন্তু হুম, মানে আনফরচুনেটলি বাঁচেনি, মারা গেছেন। হুম, সিক হয়ে বা হয়ে। তো ওর পরে যখন আমি বাবার ঘরে জন্ম হলাম তো তখন হচ্ছে গিয়ে আমার বাসায় আমি একদম প্রিন্সেস হয়ে গিয়েছি। ১ম মেয়ে বাচ্চা। মানে এটা ওয়াও! হচ্ছে গিয়ে সো এইজন্যই মানে এবং তারা আসলে সিউর ও ছিল না যে আমি বাঁচবো কিনা। কারণ মানে হয় না যে একটা মানুষের মাথায় ঢুকে যায় যে মেয়ে বাচ্চা তো এই ফ্যামিলিতে বাঁচতেছে না। হ্যাঁ, সো হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমি হচ্ছে মানে ১ম কয়েক বছর এমন হতো যে আমার আপা মানে দাদিকে আমি আপা বলতাম। সো আপার সাথে কোথাও গেলে মানুষ ভাবতো যে আমি আপার বাবু। মানে আমার দাদি খুব ইয়াং ছিল হুম, দেখতে। আচ্ছা, আচ্ছা। দাদির ডায়েটটা জেনে নিও যদি উনি এখনো বেঁচে থাকেন। মারা গেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। I'm so sorry to hear that. হ্যাঁ, হ্যাঁ, তুমি তো হচ্ছে তাহলে ৯ বছর পরিবারের মানে পুরা হুম, মানে ফ্যামিলিতে একমাত্র মেয়ে ছিলা। যে হ্যাঁ, তোমার নিজের যে ছোট বোনটার জন্ম হওয়ার মানে আগ পর্যন্ত আরকি। তো তাদের হুম, হুম। ক্ষেত্রেও কি সেম যে পাড়ার গণ্ডির মধ্যে ওই স্কুলে পড়তে হবে যে বাইরে যাওয়া যাবে না? আ না আসলে কি বিষয়টা হচ্ছে যাওয়া যাবে না ব্যাপারটা ওদের ব্যাপারে হচ্ছে গিয়ে মানে আমার ইমিডিয়েট ছোট যে বোনটা ৯ বছরের ওর বেলা হুম, হচ্ছে সালার স্কুল কলেজে স্কুলে পড়েছে। পরে হুম, হুম, যখন ও কলেজে উঠলো তখন যেমন এখন আমি যেমন বড় সো আমি I can raise my voice, I can make my parents to understand যে হুম, ভালো হুম, স্কুলে পড়া, কলেজে পড়া কতটা ইম্পোর্টেন্ট হুম, এবং হুম। সো তখন হচ্ছে গিয়ে আমার বোনকে যেমন পরে আজিমপুর গার্লস এ ভর্তি করানো হয়েছে না? এখন তাদের বেলায় আসলে ওই জিনিসটা নেই। আ আচ্ছা। একটা জিনিস I can say proudly about myself যে আমি হচ্ছে হয় না যে বাবা-মাকে আমি বুঝাতে পারি যে this is right, this is wrong. সো হুম, বাবা-মা আমার খুবই মানে ছোট বাবুর মতো তারা আমার কথা শুনবে, মানে বুঝার চেষ্টা করে। আচ্ছা। বাহ! তো চমৎকার যে মানে তুমি হচ্ছে যে তোমার ছোট বোনদেরকে খুব সুন্দর করে পুশ দিতে পারতেছো। যেটা হচ্ছে তোমার ক্ষেত্রে কেউ ছিল না দেয়ার মতো। মানুষ you can say হ্যাঁ, হ্যাঁ, বড় বোন থাকলে তো এটাই মানে যদিও আমার বোন নেই, আমার ভাই আছে একটা। তো এই আরকি। যে বোনের সাথে তো ২ বার হওয়া লাগে। হয়নি। হুম, হুম। আ হ্যাঁ, হ্যাঁ। ও মানে সে ভালোই not bad। আচ্ছা, আমরা আবার হচ্ছে তোমার চাকরির ক্ষেত্রে ফিরে যাই। এই যে মানে আমরা হুম, তো হুম। যারা ইউনিভার্সিটিতে ভর্তি হই, মানে আমরা তো তখন উড়ে বেড়াই যে হচ্ছে যে ভর্তি হইছি, আমাদের নতুন পাংখা গজায়। যে আমরা হচ্ছে যে ঘুরে বেড়াবো, উড়ে বেড়াবো যে মানে দুনিয়া কোন দিকে যাবে এদিক সেদিক যেদিকে হুম, যাক না কেন আমাদের কোন তোয়াক্কা নাই। তো এর মধ্যে তুমি পড়ালেখা করতেই যে তোমার মাথায় ঢুকে গেছে আমার তো চাকরি করতে গেলে এক্সপেরিয়েন্স লাগবে। হুম। তো ওই আমার এক্সপেরিয়েন্স হ্যাঁ, হুম, হুম। বলো। আমার ব্যাপারটা হয়েছে কি, আমি যেমন বললাম আমি ট্রিপলিতে ছিলাম। তো ট্রিপলিটা ছাড়ার পর তো আমি একটা ৬ মাসের গ্যাপ দিয়েছি। হ্যাঁ, হুম? সো ওই মুহূর্তে না আমাকে হচ্ছে গিয়ে ওইটুকু বয়সে আমি বলব যে একটা ডিপ্রেশন এ পড়ে গিয়েছিলাম যে আমি কি হুম, করব? সো হুম, যেটা হয় যে একে হচ্ছে গিয়ে পুরান ঢাকার ফ্যামিলি অ্যান্ড দ্বিতীয়ত কনজারভেটিভ ফ্যামিলি। তো বাসা হুম, থেকে একটা বিয়ের চাপ ছিল যে বিয়ে দিয়ে দেবে। পড়াশোনা করে কি হবে? এইচএসসি পাস করছো এটাই তো অনেক। তোমার বয়সে হুম, সবাই বিয়ে হয়ে যাচ্ছে তোমার ফ্রেন্ডরা। তো আমার হ্যাঁ, ব্যাপারটা ছিল যে না আমি খুব অ্যাম্বিশিয়াস মানে ওই সময়টা থেকেই না আমার মানে তখন আমি খুব ফোকাসড হয়ে গিয়েছিলাম যে না আমাকে কিছু হতে হবে, কিছু করতে হবে। সো হ্যাঁ, তারপর তো জার্নালিজম এ ভর্তি হলাম। তো তখন হচ্ছে গিয়ে আমি যেমন বলব যে আমার হচ্ছে গিয়ে যে টিউশন আমি করাতাম যে অ্যামাউন্ট এর তার 1/3 মানে লিটারালি ৩ ভাগের ১ ভাগ সেলারি আমাকে দিয়েছিল হচ্ছে গিয়ে আমার ১ম হাউসে, যে হাউসে আমি জয়েন করি। তো তারপরেও হচ্ছে গিয়ে মানে তখন যেমন আমি বাসা থেকে টাকা নিব না বলেছি। সো আমি তো হ্যাঁ, নিব না মানে নিবই না। বাবা দিলেও নিব না। তো হ্যাঁ, তখন বাবাও হচ্ছে গিয়ে ওই সময় একটু জেদ করেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি নিতে চাইলে নিবে না।
এরকম একটা ব্যাপার ছিল। হুম, তো কেমন আমার লাগছিল? ব্যাপারটা হচ্ছে আমি লিটারেলি মানে হেঁটে, হেঁটে যেতাম অফিসে। অফিস বেশ দূর ছিল। তো ওগুলো একটু সেভিংস করে না ওই যে ৬ মাস আমি ওখানে ছিলাম। তো হুম, ওই জায়গা থেকে যখন আমি আরেক জায়গায় যাই, আমার স্যার যখন আমাকে হচ্ছে গিয়ে বলে যে, "এটাতে আসেন, আপনি ট্রাই করেন।" আ ইন্টারভিউ দিয়ে জয়েন করা লেগেছে। বাট স্যার আমাকে একটা পথ দেখিয়েছে যে, "এখানে একটা ভ্যাকেন্সি আছে, ইউ শুড জয়েন।" তো হ্যাঁ, ওই সময়টাতে কি একটা আমার একটা মানে অ্যাম্বিশন কাজ করে যে, না আমি হচ্ছে গিয়ে জার্নালিস্ট হবো। তো আমি লিখবো। লিখতে পছন্দ করি। তো ওইভাবে লেখালেখি করা থেকে। তো ওই হাউসটাতে আমি ছিলাম। কোভিড পর্যন্ত ছিলাম। আ ২০২০ এ থাকার পরে যেটা হয় আরকি বাংলাদেশের মেক্সিমাম ক্ষেত্রে মানে আমার মতো অনেক জার্নালিস্টই একই কথা ইকো করবে যে, মানে ওই যে মানে সেলারির ব্যাপারটা যেটা হয় যে তারা হচ্ছে গিয়ে অন জার্নালিস্টরা টাইম টাকা সেলারি নেয়, টাকা দেয় না। এটাই তো যে মানে যারা জার্নালিস্ট আছে অনেকেই মানে আমার আশেপাশে অনেকেই আছে। মানে স্যালারি তো খুবই কম ভাই। হ্যাঁ, হ্যাঁ, যেটাই আরকি। সেলারি আরকি খুবই কম। আবার হচ্ছে গিয়ে অন টাইম এ তো পাওয়ার প্রশ্নই আসে না। দেখা যেত ১ মাস ২ মাস হচ্ছে গিয়ে মানে আমার বিষয় না তখন এটা না আমাকে খুবই মানে বিরক্ত লাগতো। মানে স্বাভাবিক সবারই লাগার কথা। বাট আমি একটু বেশি ছিলাম। যে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো তোমার অফিসে সব দিচ্ছি, সবভাবে কাজ করছি। কেন আমার সেলারি ডিউ আটকানো থাকবে? আমি কেন হুম, সেলারি পাবো না অন টাইমে? তো এগুলো করার পরে কোভিড এর পর হচ্ছে গিয়ে আমি জাস্ট হুট করে একদিন জব ছেড়ে দেই। হুম, অ্যান্ড হুম, দেন হুম। হচ্ছে গিয়ে আরেকটা ম্যাগাজিনে ঢুকি। সো এটা হচ্ছে ইন্টারন্যাশনালি ছিল, ইউকে বেসড। তো ওখানে হ্যাঁ, হচ্ছে গিয়ে ফার্স্ট এ হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে ঢুকি। দেন দে লাইকড মি, দে হায়ারড মি অ্যাজ অ্যান এডিটোরিয়াল ম্যানেজার। তো ওখানে আচ্ছা। ছিলাম। ওয়াও! তারপর মানে এখন তো আর ওখানে নেই। না ওখানে নেই। তো ওটা হচ্ছে আমার বাসা থেকে বেশ দূরেও ছিল। তো ওখানে হুম, ১ বছরের মতো ছিলাম। তো দেন সামথিং ওয়েন্ট সাউথ। আমি হচ্ছে গিয়ে ওখান থেকেই আসলে আমাকে পিআর একটা হাউসে অফার করে। মানে তারা হচ্ছে গিয়ে কনটেন্ট এবং মিডিয়া স্পেশালিস্ট হিসেবে। পরে ওটাতে আসি এবং ওটাতে আসার পরে আমার ওটাও খুব ভালো ছিল। ওখানে কলিগস, বসেস আর সো গুড মানে সো ফ্রেন্ডলি যেটা হয় পিআর এ। নরমাল এজেন্সি গুলাতে পিআর না বলে যদি এজেন্সি বলে যে সবাই খুব ফ্রেন্ডলি হয়। তো they হুম, were so friendly বাট ওই যে আমি বললাম না আমার মাথায় হচ্ছে গিয়ে ambition জিনিসটা খুব কাজ করে। যে আমার কাছে মনে হচ্ছে আমি না এখানে একটা গোলকধাঁধায় আটকে আছি। আমি হুম, নিজেকে মানে ফুটাতে পারছি না। যে হুম, ধরো যে কেউ একজন বলছে যে তাদের ইনপুট আপনি লিখে দিতে। আমি সেটা লিখতে পারছি। বাট আমি এর বাইরে তো কিছু করছি না। আমার কাছে না একটু ভালো লাগতেছিল না। আমি কি করব, কি করব? দেন আমি খুবই চমৎকার একটা জবের অফার পাই যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে। হুম, নিজে একটু ভ্যাকান্সি দেখি আরকি। ভ্যাকান্সি দেখে এপ্লাই করি। অ্যান্ড ওখানে আমাকে একজন যে ফিমেল ইন্টারভিউ নেয়, সে খুবই ক্যারিশম্যাটিক ছিল। তো তার সঙ্গে না ইন্টারভিউ দিতে যেয়ে আমার মনে হয় না আমি ইন্টারভিউ দিচ্ছি। সো উই আর হুম, জাস্ট হ্যাভিং ফান। খুবই কথা বলছিলাম অ্যান্ড হুম, হুম। শি রিয়ালি লাইকড মি অ্যান্ড উইদিন মানে হাফ ডে তে সে আমাকে কনফার্ম করে যে শি ইস গোনা টেকিং মি। তো বাট আচ্ছা। তারপরে আসলে স্যাডলি ওটা হয় না। কারণ ওরা হচ্ছে গিয়ে একটা পাকিস্তানি কোম্পানি ছিল। তো ওরা হ্যাঁ। আসলে বাংলাদেশে মানে যেভাবে আসে ওভাবে সাকসেস করতে পারে না। হুম, সো হুম, হুম, সামহাউ হুম, হুম। তারা হচ্ছে ৬ মাস পরে এটা ক্লোজ করে ফেলে অফিসটা। আচ্ছা। অ্যান্ড এই তো দেন আরেকটা ওই কনটেন্ট এই যাই মানে আমার হচ্ছে কি যেটা আমি বলব যে এটাই ছিল আমার লাইফে একটু হুটার ডিসিশন। সো আমি কখনো নরমালি এরকম হুটার ডিসিশন মানে নিলেও হচ্ছে গিয়ে মানে তখন একটু বেশি নিতাম। জব নিয়ে আসলে হুটার ডিসিশন নিতে হয় না। একটু ভেবে চিন্তে নিতে হয়। সো হ্যাঁ, তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেহেতু মানে বেকার থাকতে না ইচ্ছে করতেছিল না। আচ্ছা জব অফার পাচ্ছি জয়েন করি। সো হ্যাঁ। তখন গিয়ে এই যে আরকি। তো ওখানে তোমার জয়েন হচ্ছে যে করি। মানে তুমি ওই যে বললা না একটু আগে যে মানে বেকার বসে থেকে কি হবে? মানে তুমি ওই হুম, মানে মানে তুমি কিছু একটা করতে চাচ্ছ কিন্তু তোমার যে মানে হুম। এখানে ৬ মাস এখানে ১ বছর করে কিন্তু তোমার অনেক জায়গায় তুমি হচ্ছে যে ঘুরে দেখছো। মানে একটা গণ্ডির মধ্যে হুম, আটকায় থাকো নাই। এবং মানে হ্যাঁ। অনেক এক্সপেরিয়েন্স হইছে, অনেক কিছু শিখতে পারছো। এবং ওইগুলো পরে হচ্ছে যে ভবিষ্যতে ডিসিশন মেক করতে অনেক সাহায্য করে। যে হোপফুলি হ্যাঁ, হ্যাঁ, আগের যে কাজগুলো করছি তার উপর বেস করে তো আমরা ভবিষ্যতের ডিসিশন গুলো নিই। যে আসলে মানে আমি কোন দিকে যাবো? যে এই কাজটা কি এখন আমার কোনো ঠিক হবে? এরকম আরকি। হুম, হ্যাঁ, হুম। এরপরে? এই আরকি। তো ওটা হচ্ছে গিয়ে আমি ছিলাম। ওখানেও প্রায় বেশ একটা লম্বা সময় মানে লম্বা সময় না সরি। আ লাইক 7-8 মান্থ ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ওখানে থাকার পরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে তারপরে জব সুইচ করে বলতে কি তখন তো চাকরিটা ছেড়ে দেই। ওটা হচ্ছে গিয়ে মানে আমার আরকি বেশ দূরই হয়ে যায়। মিরপুর ছিল। সো আমার বাসা থেকে হুম। মিরপুর অ্যান্ড আমি হচ্ছে গিয়ে খুবই হাজারীবাগ ধরনের থেকে মিরপুর। তা না, তখন এখন তো আমি হাজারীবাগও না। যেমন আমরা হচ্ছে গত ৬ বছর ধরে কামরাঙ্গীচর সেটেল হয়েছি।
ওকে, তো আমি আরো কামরাঙ্গীর দূরে। চর যাইনি কখনো। আচ্ছা, এটা হচ্ছে হাজারীবাগ থেকেও দূরে। সো ওকে। তো এই আরকি। তখন হচ্ছে কি মানে আমি যেটা বলছিলাম যে আমি খুবই টিপটপ টাইপের। মানে একটু না কোথাও মানে অফিসে যাচ্ছি বাট না আমাকে একটু গুছিয়ে গাছিয়ে যেতে হবে। এরকম একটা হ্যাঁ, ব্যাপার আমার মধ্যে সবসময় থাকে। কিন্তু ওই অফিসে জয়েন করে এমন হয়েছে যে লিটারেলি আমি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে যাচ্ছি ৭ঃ০০ ৭ঃ৩০ বাজে বের হচ্ছি এবং হ্যাঁ, বাসায় পুরো অফিসে মানে ওটা নতুন অফিস ছিল একদম। তো ওখানে অনেক সময় দিতে হয়েছে যেহেতু আমি ওর মধ্যে মানে পজিশনে গিয়েছিলাম। সো হ্যাঁ। ওই জায়গা থেকে মানে বাসায় আসতাম ১০টা বাজে এবং তারপর যেটা হতো যে বাসায় এসে আমি সবার সাথে ছ্যান-ছ্যান করতাম। মানে ছ্যান-ছ্যান অ্যাজ ইন ওই যে একটু মানে একটু মানে ১৯-২০ হলেই চিল্লাপাল্লা করা। সারাদিনে যত হচ্ছে যে মানে যত ঝুট ঝামেলা গেছে, দেখানোর মতো তো হ্যাঁ, নিজের মানে কোনো সময় নাই, কিছু নাই। তুমি ৬টায় উঠে দৌড়াচ্ছ, ১০টায় বাসায় ব্যাক করতেছো। এর মধ্যে তো আর কিচ্ছু নাই। এক্সাক্টলি। সো এরকম একটা ব্যাপার ছিল। অ্যান্ড আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন না? মানে একদম হ্যাঁ, ফ্যামিলি পারসন যেটাকে বলে যে আমাদের ধরো হচ্ছে কি উইকেন্ডে আমার দাদা তখন জীবিত ছিলেন। সো হ্যাঁ, আমরা হচ্ছে লুডো খেলছি। তারপরে হচ্ছে গিয়ে সপ্তাহে ১ দিন সবাই মানে আমাদের লাঞ্চটা সবাই ডিনারটা সবাই একদম মাস্ট একসাথে, লাঞ্চ একসাথে। আমি হুম, রাতে ফিরে দেখা যাচ্ছে আমি কাউকে সবাইকে রেখে খেয়ে ফেলছি বা খেতে বসলেও চিল্লাপাল্লা করছি একটু ১৯-২০ হলে। তো এরকম হুম, একটা ব্যাপার ছিল। তো তারপর যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় যে আমার দাদা মারা যান। মানে হুম, হুট করে সে অসুস্থ হলেন। এমনি তিনি বৃদ্ধ ছিলেন। বাট হুম, মানে সে হাঁটা চলা সবকিছু ভালোই করতে পারত। বাট তারপরে হুম, জ্বর আসে এবং তিনি মারা যান। সো যেটা হয় যে উনি যখন মারা যান যেদিন অসুস্থ ছিলেন সকালবেলা আমি তার সঙ্গে খুব ক্যাজুয়াল কথা বলে যাই। হুম, তো এরপর যেটা হচ্ছে যে দুপুর পর্যন্ত আমাকে বাসা থেকে ফোন দেয়া হয় না। কারণ সবাই জানে আমি খুবই ব্যস্ত থাকি। আমাকে ফোন দিলে আমি একটু বিরক্ত বোধ করি। তো সবাই আসলে কেউ ভাবেনি যে মারা যাবেন। ভাবছে তিনি অসুস্থ তো আমাকে তারা ফোন এটা কি দেয়নি। কোভিড এর তো টাইমে হয়েছে? না এটা গত বছর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গত বছর হচ্ছে মেতে হ্যাঁ, গত বছর মেতে। আচ্ছা। সো তখন হচ্ছে গিয়ে আমি মানে হুট করে হয় না যে মানে মনে হতো আগাম দেয়া যেটাকে বলে যে আমি হচ্ছে বা ৩:৩০ ৫০ আমার বাসায় একটা ফোন দিয়েছি যে দেখি তোর দাদা কেমন আছে? না আমার কিন্তু এর আগে মাথায়ও ছিল না যে আমার দাদার আমি এই অবস্থা দেখে গিয়েছি কাজের প্রেশারে। তো তারপর আমি হচ্ছে গিয়ে ফোন দিলাম বাসায়। তো আমি ফোন দিয়েছি মানে আমি ফোন হাতে নিয়েছি অ্যাকচুয়ালি আর আমার আম্মু ফোন দিয়েছে এবং বলল যে, "বাবা তুমি বাসায় চলে আসো অফিস থেকে ছুটি নিয়ে।" সো হুম, তখন আমাকে জানায় নাই। বাট I can sense what happened আম্মুর কান্না শুনে তো আমি বুঝতে পারছি। তো এই আরকি। তো তখন হচ্ছে গিয়ে আমাকে এই জিনিসটা খুব নাড়া দেয় যে আমি হচ্ছে গিয়ে আ এমন একটা জবে ঢুকেছি যেখানে আমি যে 100% হ্যাপি এরকম না। আমি জাস্ট কাজ করার তাগিদে কাজ করছি। This is not my passion জব বা ড্রিম জব। বাট হুম, আমি একটা ফ্যামিলি মেম্বার হারালাম। আ হুম, আমি মানে এই যে যদি আমি এত পাগলামি করে কাজটা না করতাম, হয়তো আমার দাদার সঙ্গে আমার আরো কিছু গুড মেমোরি ক্রিয়েট হতো। মানে হুম। লাস্ট ৩ মাস বা ৪ মাসে মানে ওই যিনি মারা যাওয়ার সময়টার ওই সময়টাতে আমার কাছে আসলে ওরকম গুড কোনো মেমোরি নাই যেখানে আমি বসে মানে ফ্যামিলির সাথে কাটিয়েছি। দেখা গেছে হ্যাঁ, লুডো খেলছি ২ দান খেলার পরে আমি বলছি, "আমার ভাল লাগতেছে না, আমি চলে যাবো।" দাদা হুম। বলতেছে, "আয় একটু খেলি।" তো এই যে এই সিচুয়েশন গুলো মনে পড়লে না কষ্ট লাগে এখন। যে মনে হয় যে না আ আমি আরেকটু সময় দিতে পারতাম বাসায়। তো তখন আসলে ওইটা খুবই নাড়া দেয়। আর সব মিলিয়ে আসলে তারপরে হচ্ছে গিয়ে অফিসেও কিছু প্রবলেম আমি ফেস করি। তো তখন আমার মনে হয় ২ মাস পরে আমি বেটার ছেড়ে দেই জবটা। তো ওই জবটা ছাড়ার পর যেটা হয় যে হুম, that you said earlier যে আমাদের হয় না যে এক্সপেরিয়েন্স গুলো আমাদের অনেক কিছু শেখায়, পরে হুম, ডিসিশন মেকিং এ হেল্প হুম, করে। তো তখন আমি রিয়ালাইজ করি যে আমি কি করছি লাইফ নিয়ে? হচ্ছে না তো এভাবে হয় না। আমাকে বুঝতে হবে আমি কি এনজয় করি। সো হুম, দেন আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার এখনো মানে লাইক এটা অগাস্টের দিকে আমি এখন যেখানে জব করি তো ওখানে আমি LinkedIn থেকে দেখে সো আমার কাছে মনে হচ্ছিল যে this is something I can join মানে আমার কাছে হ্যাঁ, খুব প্যাশন মনে হয়েছে যে ম্যাগাজিন, জার্নালিজম। হ্যাঁ। সো আমাকে আবার জার্নালিজমটা টানে। যেমন হচ্ছে যে আমি গত ২ বছর মানে ৬ মাস ৭ মাস এক ১৫ করে শুধু মানে কি বলে এটাকে অ্যাড্রিফট হয়েছি যে ভাসছি। আমি জানি না আমি কোথায় যাচ্ছি। হুম, বাট হুম, জার্নালিজম ইস সামথিং যেটা আমাকে স্টিক করে রাখতে পারে। যেমন আমি আমার 1st, 2nd জবে যেটা ছিলাম ৩ বছর ছিলাম। তো তারপরে ওই ম্যাগাজিনেও ১ বছরই ছিলাম। তো ওটাতে আরো সময় থাকতাম। শুধু দূরত্বের জন্য ছেড়ে আসা হলো যেটা। হুম, 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 মানে হুম। এই আরকি। তো তখন আমি ডিসাইড করি যে না, যে আমি সময় নিই, একটু সময় নিয়ে এপ্লাই করি বাট আমি জার্নালিজমেই যাবো। মানে তারপর যদি তাদের সাথে ক্লিক হয় তাহলে এখনো আছি ওখানে। এখানে কত বছর ধরে আছেন? এটা এখানে ১ বছর ১ বছর। ওয়াও! চলছে আরকি। মানে জানুয়ারিতে হুম। ১ বছর হবে। আচ্ছা, তাও তো অনেক মানে প্রায় মানে এটা নভেম্বর না? প্রায় হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। আ রাম
10 11 মাস। মাস, হ্যাঁ, 10 10-11 মাস। হ্যাঁ, 10-11 মাসের মতো। ওয়াও! হ্যাঁ, তো ১ বছর ধরে আছো। আর তুমি অনেক জায়গায় কাজ করেছো। তো মানে অফিসের পলিটিক্স কেমন লেগেছে? মানে নাকি ছিল না বা ফেস করতে হয়নি এরকম? অফিসে অনেক পলিটিক্স ছিল আসলে। মানে এটা না মানে আমি জানি না আসলে মানে এটা একটা কালচার তো এখানে থাকবে। পলিটিক্স না থাকলেই তো অবাক হওয়ার ব্যাপার। আরে অফিসে পলিটিক্স নাই। তো এটা ফেস করেছি অনেক। আ হ্যাঁ, কারণ ও আমার ও একটা ওইটাও তো তোমার হুম, মেন্টালি হচ্ছে প্রেশার দেয় আসলে। তুমি ধরো হচ্ছে 9 হুম, to হুম, 5 যে জবটা করতেছো, যে সকালবেলা উঠে যাচ্ছ, রাত ১০ টার মধ্যে ফিরতেছো। সারাদিন তো অফিসেই কাটতেছে বা রাস্তাঘাটে কেটে হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে। মানে ৪ ঘন্টার মতো রাস্তাঘাটে কাটলো আর বাকি সময়টা হচ্ছে তোমার অফিসেই কাটতেছে। তো যে তুমি বাসায় এসে ছ্যাট করে উঠো বা হচ্ছে যে একটু মানে হ্যাঁ, ঝগড়াঝাটি করো। তো সারাদিনের মেন্টাল প্রেশারটা তো আইসা দেওয়া হচ্ছে যে ফ্যামিলির লোকজনের ফ্যামিলির উপরে। উপরে। হ্যাঁ, হ্যাঁ। যেটা তো প্রকাশ করার মতো মানে কেউ নাই অফিসে। তো এই আরকি। এজন্য না। জিজ্ঞেস করলাম যে অফিস পলিটিক্স টা কেমন ছিল? আর আমার একটা ব্যাপার হচ্ছে কি আমি বাইরে খুবই ঠান্ডা মানুষ। মানে কমপ্লেইন তো করি না বা মানে হ্যাঁ, আমার বাসায় এক রূপ, বাইরে একদম আরেক রূপ। আমার বাইরে আমি খুবই শান্তশিষ্ট। আমাকে হ্যাঁ, হচ্ছে গিয়ে বেশি পিঞ্চ না করলে আমি কথা বলি না। খুব হ্যাঁ, অবজার্ভ করি, চুপচাপ থাকি হ্যাঁ, বা খুব মিশে গেলে তারপর কথা বলি। সো হ্যাঁ। যেটা হয়েছে যে অফিসে পলিটিক্স এর একটা ব্যাপার আমি বলব। তো মানে এটা হচ্ছে আমার সাপে বর না আসলে আমার জন্য আরো প্যারা হয়ে যেত যে আমি দেখছি যে একটা মানুষ যে আমার কলিগ বা সে কাজে একটু ঢিলে মাতাল বা সে আমার সঙ্গে একটু ঝামেলা করছে। সো আমি হুম। যখন যেটা করি যে নিজের কাজ করি তার কাজটাও করে দেই। যে সে বসের কাছে ভালো থাকুক, আমাকেও ঝামেলা প্যারা না দিক। সো এটা আমি ও করতাম। তো বাট ইটস নট a good practice. না, তুমি নিজের কাজ শেষে তুমি আরেকজনের কাজও করে দিতা? ওয়াও! দিতাম বা এমন সময় আইডিয়া দিতাম যে, "আচ্ছা এটা না এভাবে করো বা এটা করো।" মানে যেটা থাকে না যে এতে করে যেটা হয় যে আচ্ছা ঠিক আছে বস খুশি। মানে এটা আমার যেমন হচ্ছে ম্যাগাজিনে যেটাতে আমি ছিলাম ওটাতে আমি বেশি হ্যাঁ, করেছি যে I was a intern manager বাট আমার আন্ডারে যারা ছিলেন তো দেখা যাচ্ছে ওদেরকে হচ্ছে কাজ বোঝাতে গেলে তারা বুঝতে পারছে না, করতে চাচ্ছে না। তারা হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওরা যা তা করে জমা দিলে আমাকে সেটা আমি আবার খুব রিফাইন করে দিতাম। বসকে বুঝতে দিতাম না যেটা আমি করেছি। তারা বুঝতে চাচ্ছে ওই এমপ্লয়িটা করেছে ঠিক আছে। তারা স্যাটিসফাই থাকতো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হচ্ছে কাজ শেখানো হচ্ছে যে একটা ব্যাপার যে ম্যানেজারের কাছ থেকে বুঝে নিজে করা। হুম। আর হচ্ছে তারা যেটা করতেছে তুমি পরে আবার তোমার নিজেরই আবার করা লাগতেছে। ওটা তো আরেক হ্যাঁ, ব্যাপার। এটা কিন্তু। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছিল কি, আমার যেহেতু আমি বললাম যে আমার এজটা মানে আমার আন্ডারে যারা ছিলেন সেখানে সবাই আমার থেকে সিনিয়র ছিলেন এইজে। তো ও! এখন মানে কেউ হচ্ছে ১-২ বছরের বড়, কেউ ৫ বছরের, কেউ ৭-৮ বছরের বড় এরকম একটা ব্যাপার ছিল। অ্যান্ড হুম, আমার হচ্ছে একটা মানে বেবি ফেস যেটা আমি বলব যে ওই ম্যাগাজিনে যেমন হচ্ছে ফার্স্ট এই আমাকে জবে আমার সেলারি খুবই মানে ইচ্ছে করে কম ধরে। কারণ তারা মানে আমার যে বস ছিলেন সে বিলিভ করতে পারছিল না যে আমার এক্সপেরিয়েন্স আছে। পোর্টফোলিও দেখার পরেও। কারণ আমি তো দেখতে আচ্ছা। ছোট বাচ্চাদের মানে একটু বেশি বাচ্চা ফেস ছিল বা এখনো আছে আমি জানি না। হ্যাঁ। সো এই আরকি। তো না, না তখন হয় তারপরে না যে আরেকটা ব্যাপার যে মেয়েদেরকে তো স্যালারি কম দিতে চায় সব মানে মেক্সিমাম জায়গায়। yeah, exactly. This এ is another এটা যে story. মেয়েদের তো টাকা লাগে না ভাই। হুম, মেয়েদের কেন টাকা লাগে? যে মেয়েরা হ্যাঁ, চাকরি আমার করবে না। এই হ্যাঁ, কথাটা আমি আমার লাইফে এত শুনেছি যে মানে সবসময় আমাকে হচ্ছে লাস্টে যে "তোমার তো বাড়ি আছে, তোমার বাবা আছে, তোমার সবই আছে। তুমি কেন এত টাকা দিয়ে কি করবা?" মানে আমাকে বস থেকে শুনতে হয়েছে যে এমন কোন হোয়াট? বস নাই আমার লাইফে আমাকে বলে নাই যে, "আপনি কেন এত সেলারি ডিমান্ড করেন? কি করবেন এত টাকা দিয়ে আপনি?" সো মানে এটা হচ্ছে খুবই মানে শোনা কথা মেয়েদের ক্ষেত্রে খুব কমন। আমার আমার মনে হয় না যে এমন কোন মেয়ে জব করেছে সে তার লাইফে একবার এই কথাটা শুনে নাই। মানে এটা এত কমন একটা প্র্যাকটিস এবং খেয়াল করে দেখবে যে বলছে সে যে একটা আনএডুকেটেড পারসন এরকম কিন্তু না। সে একটা না। কোম্পানির সিইও অ্যান্ড সে বাইরে খুব ওমেনস রাইট নিয়ে কথা বলে। বাট তার ইন হাউস এও সেগুলাই চলে। এইজন্যই তো এটা পরিবর্তন হয় না। তারা বাইরে হুম, ঠিকই ওমেনস রাইট এসব নিয়ে হচ্ছে যে মানে ফুরফুর করবে। কিন্তু তাদের নিজেদের হুম, হুম। হাউসেই হচ্ছে যে তারা মেয়েদেরকে বলতেছে যে, "তোমার এত সেলারি দিয়ে তুমি কি করবা?" আরে ভাই একটা হুম। মেয়ে জামা-কাপড় কিনবে, একটা মেয়ে ঘুরতে যাবে, একটা মেয়ে খাইতে যাবে ভাই। এগুলো করতে পারে না? যে এগুলো ধরো এটা আমি কিছু করলামই না। You are হ্যাঁ, not giving the salary যে আমি কি করব এই টাকা দিয়ে? তুমি আমাকে সেলারি দিবে। কারণ হচ্ছে আমি কি কাজটা তোমাকে দিচ্ছি সেটার বেসিস এ। এখন এই হ্যাঁ, টাকাটা আমি তুলে রাস্তায় ফেলে দিলাম। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বা একদমই এটা আমার এক্সাক্টলি। পার্সোনাল ব্যাপার। তো এটা আমি তো তোমাকে বলব না আমি টাকা দিয়ে কি করব। আমার যদি হ্যাঁ, কাজ ভালো না হয় তুমি আমাকে বলবা যে, "You are fired."
কাজ and ভালো দেখেই তুমি আমাকে এই পজিশনে রাখতেছো। বাট I don't know, male centric family world এটা। সো না মানে হ্যাঁ, মেল সেন্ট্রিক ওয়ার্ল্ড তো বটেই। কিন্তু ওই যে আমার কাজের বিনিময়ে আমি টাকাটা পাচ্ছি। আমি তো তোমার কাছে হচ্ছে যে মানে এটা বলতে বাধ্য নই যে আমার এত টাকা কেন লাগবে বা এত টাকা দিয়ে আমি কি করব বা একটা মেয়ে এত টাকা কেন মানে নিবে। মানে সে মানে তুমি যে পজিশনে আছো ওই জায়গায় পুরুষ থাকলে কিন্তু একটু বেশি দিত। পুরুষটার তো একটু সংসার চালাতে হয়, যে বাবা মাকে একটু টাকা দিতে হয়। তো মেয়েরা কি বাবা মাকে টাকা দেয় না? মেয়েরা কি হচ্ছে সংসারে হাল ধরে না? মানে আমার একটা বিষয় হচ্ছে যেটা আমি মানে হচ্ছে যে ম্যাগাজিনটাতে ছিলাম, তো হ্যাঁ, ওটাতে একটা সময় আমাকে যে বলতে হয়েছিল যে আমি হচ্ছে গিয়ে আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি। সো আই নিড মোর সেলারি, যেটা তুমি আমাকে দিতে চাচ্ছ সেটা তো হবে না আমার। আমার হুম, যাতায়াত খরচ আছে অ্যান্ড হাত হ্যাঁ, খরচের পাশাপাশি আমার ফ্যামিলিকে আমি কন্ট্রিবিউট করি। আমি একটা লার্জার অ্যামাউন্ট করি। তো এটা তখন আমাকে আমার ওকে ভেঙে বলতে হয়েছে। সো হোয়াট আই ফেসড লেটার, যে আমি যখন তাকে মানে that time I had some issues with my family. So then this was something personal. তো আমি হ্যাঁ, না তাকে মানে যে তখন তো আসলে ছোট ছিলাম বা মনে হয়েছিল জবটা খুবই ভালো লাগছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়া। সো আমি মানে বস যিনি ছিলেন ও লন্ডনে ছিল, বাট হি ওয়াজ ফ্রম বাংলাদেশ। তো আচ্ছা, আচ্ছা, ওকে আচ্ছা। একদিন আমার বলা লাগছে যে আমার এই প্রবলেম। তো না হোয়াট ট্রিগার্ড মি যে আমি ১ বছর পর কেন জবটা ছাড়লাম। সো ডিউরিং এ মিটিং সে আমার প্রেস করছিল। খুব ভালো ব্যাপার। বাট হি জাস্ট ব্রট আপ মাই পার্সোনাল থিং যে ও তো এই স্ট্রাগল করে। দেখো এরপরে ও কত ফ্লোরিশ। তো এটা আমাকে খুবই অ্যাটাক করে যে আমি আমার পার্সোনাল প্রবলেম তোমাকে বলেছি কারণ তুমি আমাকে প্যারা দিচ্ছিলা। তুমি আমার সেলারি ইনক্রিজ করছিলে না। তোমার মনে হচ্ছে আমি ছোট মানুষ। সো আমার এক্সপেরিয়েন্স এর পাশাপাশি আমার বলতে হয়েছে যে আই লুক আফটার মাই ফ্যামিলি অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ইস্যু। অ্যান্ড সে জাস্ট অফিসে সবার সামনে একটা মিটিং হলো, সে বলে ফেলল। সো মানে দিস টাইপ অফ ননসেন্স সাম পিপল আর যে, এবং তার কাছে তখন মনে হচ্ছে যে সে আমার প্রেইজ করছে। বাট দিস ইজ সামথিং কনফিডেনশিয়াল, তাই না? হ্যাঁ, মানে প্রেস করার মধ্যেও তো এই যে কোনটা পার্সোনাল আর মানে হুম। কোনটা প্রাইভেট আর হচ্ছে যে কোনটা হচ্ছে পাবলিক, এই জিনিসটা বোঝে না। এই ব্যাটা হচ্ছে যে লন্ডনে পড়ে আসছে না, লন্ডনে থাইকা বড় সেই হইছে। এক্সাক্টলি। তো ওই আরকি কাহিনী। তো এরপরে মনে হচ্ছে যে মানে আমি জানি না আসলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি সব চাকরি-বাকরি ছেড়ে একটা অফিস খুলি যেখানে আমি সবাইকে এটিকেট শিখাবো। হ্যাঁ, করতে পারো। অনেক একটু রিচ হই। তারপর তখন মনে হবে যে না হ্যাঁ, টাকা দরকার নেই। হ্যাঁ, মানে আমার আমার এখনো মানতে কষ্ট হচ্ছে। ও মানে লন্ডনে থেকে হচ্ছে যে কোনটা প্রাইভেট কোনটা পাবলিক এটা বুঝে না। ওয়াও! এক্সাক্টলি এরকম হয় আসলে। ওয়াও! ভালোই। হ্যাঁ, মানে পরবর্তীতে আমার হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম আসলে অনেক কিছু ফেস করি লাইফে, মানে স্টিল করি। যেমন না মানে মেল সেন্ট্রিক যেটা নিয়ে কথা বলছিলাম যে মানে যেটা হয় যে দেখবে যে এখন যখন আমি মানে একটা ফিমেল হিসেবে একটা ইন্টারভিউ লক করতে পারি একজন সামথিং স্পেশাল পারসন এর সঙ্গে, যে হুম, যেটা হুম, হয়তো টাফ টু গেট, বাট আমি হুম, করতে পারছি। তো তখন ইটস নট লাইক মাই ফিমেল সরি মেল কলিগ, মেল ফ্রেন্ড থেকেও শুনতে হয়েছে যে তুমি তো সুন্দর, তুমি তো মেয়ে, এজন্য তুমি পারছো। মানে হয় না যে মেয়েদের না এই জিনিসগুলো ধামাচাপা খেয়ে যায়। একটা মেয়ে ভালো কিছু করলে লাইফে বা একটা সাকসেস হলে তার ক্যারিয়ারে, তাদের কিন্তু সবসময় শুনতে হয় যে তার ফেসের জন্য সে এটা পারছে বা সে মেয়ে বলেই তাকে এই অপশনটা দেয়া হয়েছে। কিন্তু এর পেছনে যে হার্ড ওয়ার্ক থাকে, এর পেছনে যে মানুষের পিছনে লেগে থাকা যে আমাকে ইন্টারভিউটা মানে ইন্টারভিউ কনফার্ম নিয়ে করতে বলছি ফর হবে। আমার এক্সাম্পল। ইন্টারভিউটা নিতে হ্যাঁ, হবে। মানুষটাকে আমার বোঝাইতে হবে যে হুম, আমি হুম, কেন ইন্টারভিউটা নিতে চাচ্ছি। মানে সবকিছু তো বোঝানো লাগে যে আমার ইন্টারভিউটা আমি নিবো। যেমন হ্যাঁ, এই কারণে নিবো। তো লোকটার সাথে কথা সেটাই। বলার ক্ষেত্রে যে আমি কিভাবে কথা বলতেছি, অ্যাপ্রোচটা কিভাবে করতেছি, মানে হুম, সবকিছুই হুম। তো থাকে। তো হয়তোবা হচ্ছে যে ছেলে অ্যাপ্রোচ করছে তার অ্যাপ্রোচটা ওই ব্যাটার ভাল লাগেনি। বা সে হ্যাঁ, বোঝাইতে ডেফিনিটলি। পারে নাই যে কেন ইন্টারভিউটা করতে চাচ্ছি। তার ল্যাকিংসটা সে না দেখে মানে কোন একটা মেয়ে হচ্ছে যে ম্যানেজ করতে পারলে সে মেয়ে দেখে পারছে। হ্যাঁ, এই যে মানে এইটা একটা মানে কমন ব্যাপার যে মেয়েদের হচ্ছে কিনা কিছু হলেই যে মেয়েদের ফেস বা মেয়েদের ফেস ভ্যালু চলে আসে বা মেয়েরা মেয়ে বলে বলে পারছে। তো এটা আসলে মানে একটা মানে কথাটা কেন বললাম ওই যে মেল সেন্ট্রিক নিয়ে কথা বলছিলাম এইজন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই উফ! মানে আমি জীবনে হচ্ছে চাকরি-বাকরি হচ্ছে যে বাংলাদেশে থাকতে করি নাই। তো আমি আচ্ছা, আসলে আচ্ছা। আমি করতেও চাই না চাকরি। আমাকে দিয়ে চাকরি হবে না।
যে এটা মনে হয় এত মেন্টাল প্রেশার হচ্ছে যে আমার পক্ষে নেওয়া পসিবল না ভাই। You're born to be a leader. আমার এটাই মনে হয় বুঝছে, আমার হচ্ছে যে কমিউনিকেশন স্কিল আমার বলবো যে হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমার অনেক ভালো মানুষের সাথে কমিউনিকেশন যে স্কিল বা কথা বলা বা বোঝানো, মাঝে মধ্যে নাও বুঝাতে পারি কিন্তু কমিউনিকেশন স্কিলটা ভালো। এটা ছোটবেলা বা হচ্ছে যে একটু বড় হওয়ার পর ইউনিভার্সিটিতে ওঠার পর আমার মনে হয়েছে যে আমিও বলছি ও থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমার মানুষজন নিয়ে কাজ করা উচিত, কিন্তু কোন কাজটা করা উচিত আই হ্যাভ নো ফাকিং আইডিয়া। আমি এখনো ওইটাই মানে খোঁজার চেষ্টা করছি যে আমি কোন কাজ করব, কোন দিক দিয়ে আমি ভালো। I've seen your videos, some vlogs, so they are like so good. And podcast show, you are like একদম ন্যাচারাল, মনে হচ্ছে না যে we both are talking the first time. না আমাদের তো সেভাবে কথা হয়নি আজকে। আমাদের পরিচয় তো হলো সেদিনকে, তাও হচ্ছে ফেসবুকের মাধ্যমে, তাও এক বন্ধুর থ্রুতে। তো আমাদের জীবনে প্রথমবার কথায় হয়েছে আজকে। Exactly. So see, you are doing very great. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক প্রশংসা শুনতে ভালো লাগে। আর হচ্ছে যে তুমিও খুব ভালো করছো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো প্রথমেই তোমার দোলনাটাকে দেখে বলছো এটা কি দোলনা? ও দোলনার মধ্যে বসে পডকাস্ট করতেছে কি ওয়াও। বেসিক্যালি আমি হচ্ছে বই পড়তে খুব ভালোবাসি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে গত বছর আমার বাবা একদিন হুট করে বাসায় মানে এই যে বলতেছে কি যে আমি না একটা দোলনা দেখছি অমুক দোকানে, সো তুমি যদি হচ্ছে দোলনায় শুয়ে পড়তে পারবা বই। তুমি মানে আমি হচ্ছে একটু মানে শুয়ে থাকতে পছন্দ করি, মানে ফ্রি টাইমে এসে শুয়ে থাকে এরকম দেখবেন জায়গা পেলে। তা বলছে যে দোলনায় বসে শুয়ে বই পড়তে পারবা, তুমি বার্থডেতে কি চাও? তাই বলতেছে কি দোলনার প্রশংসা করে বলতেছে বার্থডেতে কি চাও? তখন আমার বার্থডে মানে নভেম্বর ছিল। তো আমি বললাম অবশ্যই দোলনা চাই, দোলনা এনে দাও। আমি একটু ইন্টারাপ্ট করি, মুনিয়ার বার্থডে 2 দিন আগে ছিল, 2 দিন কি 3 দিন আগে ছিল। এই আর কি। হ্যাঁ, তো পরে তো মানে আঙ্কেল তোমাকে দোলনাটা এনে দিয়েছে। হ্যাঁ, এনে দিয়েছে বাবা। তো এরপর যেটা হয়েছে দোলনায় বসে মানে দোলনা আনার পরে আমি যে নতুন জবে জয়েন করি, আমার লাইফে এত প্রেশার চলে আসে, আমি দোলনায় বসে এখনো মানে 1 ঘন্টা একটানা বসতে পারছি কিনা I don't know. I can't remember. সময় পাই না আসলে। হ্যাঁ। আর কি যেন তুমি তো বড় বোন, তো বড় বোন হিসেবে তোমার কি ছোট বোন থেকে তুমি খুব শাসন করো যে এই আমার এই জিনিসটা ধরবি না, আমার এই রুমে ঢুকবি না? করি, বাট লাভ হয় না। They are their own. ভীষণ করে আমার খুব OCD আছে যে এটা এইভাবে রাখতে হবে, এই জিনিসটা এইভাবে ঠিক করে রাখতে হবে। আমার কসমেটিক্স করলে আমার লিপস্টিকটা যেখান থেকে নিছি ওটা ওইভাবেই রাখতে হবে। সো হোয়াট হ্যাপেন যে আমার ইমিডিয়েট ছোট যেটা ইয়াঙ্গার, সো ও হচ্ছে কি যখন ইউনিভার্সিটি যেদিন যায় সে সবকিছু উলট-পালট করে যাবে। তারপর আমি ঘুম থেকে উঠি, আমার হচ্ছে যেহেতু রিমোট অফিস, সো অফিসের ফাঁকে আমি আবার ওটা গুছাই, আবার চিল্লাপাল্লা করি। বাট সেই আসবে সরি এমনি ইচ্ছে করে করিনি, বাট আবার আচ্ছা, হ্যাঁ, তোমার তো রিমোট অফিস, আমি মাত্র জানলাম। তুমি মানে এই রিমোট কাজটা তুমি কয় বছর ধরে করছো? এটাই হচ্ছে গিয়ে এই যে মানে মানে অ্যাজ ইন হচ্ছে আমি রিমোট অ্যাকচুয়ালি দুটো করি। একটা হচ্ছে গিয়ে পার্ট টাইম হিসেবে করি। সেটা আমি প্রায় 4 বছর ধরে করছি। সো ওটা একটা USA কোম্পানি। হ্যাঁ। তো ওটা বাদে এখন ইন্ডিয়ান যেটার সাথে আমি ফ্যাশন ম্যাগাজিনে আছি। তো ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি যেমন যখন আমার ইন্টারভিউ নিতে হয় প্রমিনেন্ট পারসনদের, সো তখন আমি তাদের অফিসে ভিজিট করে নেই ইন্টারভিউ। আর বাংলাদেশে কোনো ইভেন্ট হয়, গার্মেন্টস বা অ্যাপারেল টেক্সটাইল শো হয়, সেগুলো অ্যাটেন্ড করি। প্লাস হচ্ছে গিয়ে যখন আমার অফিস থেকে ওরা বাংলাদেশে ভিজিট করে আমার এমডি দেন আমার আদার্স কলিগ ফর সাম এক্সক্লুসিভ ইন্টারভিউ, তো তখন আমি তাদের কোম্পানি দেই। তো এটা রিমোটই বলা চলে, বাট লাইক মানে মান্থলি 5-7 ডেজ অ্যারাউন্ড আমাকে বের হতে হয়। অনলি 5 or 7 ডেজ। হ্যাঁ, এই যে আমি এটা বলতে চাচ্ছি, তোমার হচ্ছে যে মানে আনফরচুনেটলি দাদা মারা পর তোমার রিয়েলাইজেশন হচ্ছে আমার তো ফ্যামিলিতে, তুমি যেহেতু ফ্যামিলি ওরিয়েন্টেড, তো তুমি তো ফ্যামিলিতে টাইম দিতে পারতেছো না, বা হচ্ছে সারাদিন একটু দেখতে পারতেছো না কি হচ্ছে না হচ্ছে। তো সবকিছু মিলে তুমি 2টা রিমোট জব বাসায় বসে করতেছো। দ্যাটস অ্যামেজিং। ইউ আর ডুইং গ্রেট। থ্যাংক ইউ।
এখন না মানে as you are also not in Bangladesh, so হ্যাঁ, মানে যেটা এখন আমি দেখি মানুষের বিভিন্ন পোস্ট দেখে যে হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যাম একটা ইস্যু বা আদার্স হ্যাঁ, প্রেসিং ইস্যু চলছে দেশে। তো ওই জায়গা হ্যাঁ, থেকে আমি আসলেই ফিল করি আই এম ভেরি লাকি যে আমি বাসায় বসে কাজ করতে পারছি। যখন আমার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে এভরি আদার ডে দে আর পোস্টিং অন সোশ্যাল মিডিয়া যে কি স্টাক হয়ে আছে, কি প্যারা খাচ্ছে রাস্তায় ট্রাফিকের জন্য বা এই আদার্স ইস্যুর জন্য। সো ওই জায়গা হ্যাঁ, থেকে আমি আসলেই নাও আই এম ফিলিং লাইক আই এম লাকি। হ্যাঁ, ইউ আর ভেরি লাকি এবং হচ্ছে তুমি এরকম লাকি থাকো। এই যে জ্যামের কথা বললে না, তো মানে আমাদের যে কো-হোস্ট আছেন অরুণ, তার আজকে একটা পরীক্ষা ছিল সকালে। তো সে মানে পরীক্ষা দিতে গিয়ে মানে কি মানে রাস্তায় কি জানি মানে কারা আন্দোলন করতেছে বা মানে হ্যাঁ, কোনো সাউন্ড একটা হচ্ছে। ঝামেলা হয়েছে, মানে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। তো ওইটার জন্য সে আজকে পরীক্ষাটা মিস করছে। ওহহো! দিস ইজ হ্যাঁ, স্যাড। পরে হ্যাঁ, হ্যাঁ, দ্যাট ওয়াজ সো স্যাড এন্ড পরে হচ্ছে টিচারের সাথে গিয়ে কথা বলল যে এই অবস্থা ছিল। পরে স্যার বলছে, "ঠিক আছে, এটা পরে আমরা মেকআপ করে নেব, অসুবিধা নেই।" হুম, যে হ্যাঁ, তো এটা মানে বাংলাদেশে মানে ঢাকায় স্পেশালি যে জ্যামে হুম, বসে থেকে মানুষ এত ফ্রাস্ট্রেটেড, এত হচ্ছে বিরক্ত, এত রাগান্বিত, এত ক্ষোভ যে এটা আসলে যাচ্ছে হুম। না। যে এভরিডে তোমার লাইফ থেকে প্রায় মানে কমেও ধরলে তোমার ৪ টা ঘন্টা ওই জ্যামেই পার হচ্ছে। যারা 9 to 5 জব করে। মানে সেটাই। আমি হচ্ছে কি গত অক্টোবর আরকি মানে গত মাসে আমি নেপাল গিয়েছিলাম। তো হ্যাঁ, নেপালে যাওয়ার পরে সো আমার যেটা হয়েছে না আমি ফার্স্ট এ থামেল ছিলাম। তো হ্যাঁ, ওখানে যাওয়ার পর না আমি আর জ্যাম পাচ্ছি না। মানে আমার ফার্স্ট এর দিন আমার হজম করতে কষ্ট হচ্ছে যে আমি রাস্তায় বের হচ্ছি বাট কোন জ্যাম নাই। আমি সোজা চলে যাচ্ছি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সো মানে যেটা হয় আরকি বাংলাদেশ ঢাকায় থেকে অভ্যাস যে ঢাকায় বের হলে তো আমরা হাতে ২ ঘন্টা সময় নিয়ে বের হই যে ওই জায়গায় পৌঁছাতেও হবে। যেমন আমার তো হুম, মাস্ট আমি যেহেতু সাউথ থেকে নর্থ এ যাই, যখন আমার হ্যাঁ, ইন্টারভিউ গুলো নিতে হয় সো আমার হাতে ২ ঘন্টা নিয়ে বের হওয়া লাগে। প্লাস হ্যাঁ, আমি জানি অনেক জ্যাম পাবো। হ্যাঁ, তো ওই আরকি নেপালে যাওয়ার পরে এটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। এক হচ্ছে গিয়ে ওদের বা কোন জ্যাম নাই। অ্যান্ড দ্বিতীয়ত they are very clean মানে এত ক্লিন যেটা ঢাকায় you can't expect যে এত ক্লিন হবে সবকিছু। হুম, তো হুম, হুম। ওইটা হ্যাঁ, তোমার হচ্ছে নেপালে যে গেলা, তুমি বলতেছো যে হুম, তুমি একটা সোলো ট্রিপ এ রিসেন্টলি গিয়েছিলে হুম, নেপালে। হুম। তোমার কি ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে এমনিতেও? Yeah, I do love travel বাট নেপালের জার্নিটা একটা কাহিনী আছে। কাহিনীটা হ্যাঁ, হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম ২ জনের সঙ্গে। সো তো ওদের সাথে ছিলাম হচ্ছে ফার্স্ট এ থামেলে ছিলাম। ফার্স্ট ডে থামেল, সেকেন্ড ডে তে হচ্ছে নাগারকোট। তো ওখান হ্যাঁ, থেকে আমরা পোখরাতে যাই। দেন সামথিং ওয়েন্ট সাউথ যে I just decided যে আমি আর তাদের সাথে থাকবো না। আচ্ছা। তো তখন যেটা হয় যে মানে I was literally in pickle যে আমি কি করব এখন? কি ডিসিশন নিবো? হুম, মানে I was like যে আমি চলে আসবো, ঢাকা ব্যাক করব। তো এখানে একটা ব্যাপার ছিল যে it was my first overseas trip. হ্যাঁ, তো আমি যদি এখন ওখান থেকে চলে আসি, আমার যে নিজের প্রতি একটা কনফিডেন্ট আছে, আমার সেই কনফিডেন্স হ্যাঁ, টা ভেঙে গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, আমি আর হ্যাঁ, কখনো কোথাও যেতে পারবো না এভাবে। হ্যাঁ, হ্যাঁ, সো তো তখন না মানে ওই রাতে কিন্তু আমি ডিসাইডেড যে আমি ঢাকায় ব্যাক করব। দেন আমি আমার হচ্ছে গিয়ে হোটেলের রুম চেঞ্জ করি, অন্য ফ্লোরে যাই। তো যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঘুমাই। একটা ফ্রেন্ডের হ্যাঁ, সঙ্গে কথা বলে ঘুম দেই। ঘুম থেকে ওঠার পর আমার কাছে মনে হয়, না আমি পোখরাতে থাকবো। কারণ যেহেতু হচ্ছে নেপালের যে একটা ব্যাপার আমরা তো রিটার্ন টিকেট কেটে আসছিলাম। সো আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে আমি যে কদিন বলছি ওই কদিন আমি একা ঘুরে দেখি কেমন লাগে। হ্যাঁ, তো এরপর হচ্ছে হোটেল থেকে আমাকে ফোন দেয় যে, "ম্যাম ব্রেকফাস্ট এ কি দেব?" তো ফোন রিসিভ করতে যেয়ে আমি না দেখি কি ওখানে একটা থাকে ওদের যে ওরা ওখানে অনেকগুলো সার্ভিস দেয়। মনে হচ্ছে "ইউ ক্যান ডু এনি দিস সিক থিং" হ্যাঁ, তো হ্যাঁ, ওরা ব্যবস্থা করে দেবে। মানে আমার নেপালে যাওয়ার আগে না মাথায় এটা ছিল না যে এটা সোলো ট্রিপ হবে বা আমি কোথায় যাবো সেটাও আমার মার্ক করা ছিল না। কারণ আমি যাদের সাথে গিয়েছিলাম they were there to decide আমি শুধু হচ্ছে পে করব। এরকম আচ্ছা, একটা আচ্ছা, মেন্টালিটি আচ্ছা, নিয়ে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড ওদের ব্যাপারটা ছিল যে ওরা একটা রিল্যাক্স ট্যুর করবে। তো আমি হ্যাঁ, যেহেতু এখন একলা হয়ে গেলাম অ্যান্ড আমি না মানে I eat like a bird বাট আমার খাবার এক্সপ্লোর করতে ভাল লাগে। হুম, সো ওই ২ দিন যেটা হয়েছে যে আমি খুবই চাইনিজ ফুড খাচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি নেপাল আসছি। ওদের খাবার একটু এলেবেলে বাট I should try না একটা নতুন কান্ট্রি তে আসছি। হ্যাঁ, তো হ্যাঁ, তখন আমি হচ্ছে না জাস্ট দ্যাট মর্নিং আমি জাস্ট ঠিক করি আমি কি করব।
পরে আচ্ছা। হচ্ছে গিয়ে আমি ওদের হোটেলে কথা বললে প্যারাগ্লাইডিং করতে যাই একলা, একা ওরাই ব্যবস্থা করে দেয়। তো ওদের হ্যাঁ। হচ্ছে গাইড এসে আমাকে কারে করে নিয়ে যায়। তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে আমি বলব যে ওয়াও! আমার লাইফ আমি জানি না আসলে আমি এত এনজয় করেছি, এত অ্যাডভেঞ্চারাস হইছে যে I never thought যে সোলো ট্রিপ এত ফান হতে পারে। আমি thoroughly এনজয় করেছি বিষয়টা। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে তুমি তো ওখানে সেফ অ্যান্ড সিকিউর ছিলা। যে ওটা নিয়ে তোমার মানে চিন্তা করতে হয় না সেফটি নিয়ে। হ্যাঁ, এই যে এইখানে এই যে একটা ব্যাপার আসে যে ফার্স্ট এ তো একটু নার্ভাসই ছিলাম। হ্যাঁ, একলা যেহেতু মানে হ্যাঁ, পুরাই একলা। কেউ নেই। যাদের সাথে হ্যাঁ, আসছি তারা ওই জায়গায় মানে তখন ওরা হচ্ছে কি চেক আউট করে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। দুজনের সঙ্গে এসেছি। সো I was fully alone. তো প্যারাগ্লাইডিং যখন করতে যাই তো তখন হচ্ছে গিয়ে মানে আমি যে হোটেলটাতে ছিলাম ওটা একটু ভেতরে ছিল পোখরাতে। আচ্ছা, তো আচ্ছা। প্যারাগ্লাইডিং এ আমি কিছু বাঙালির সঙ্গে আমার দেখা হয়। হ্যাঁ, মানে হ্যাঁ। তারাও আরকি তারা একটা গ্রুপের সঙ্গে আসে। সো তারা আমাকে বলছিল, "আপনি যেহেতু সোলো ট্রিপে আসছেন, ইউ শুড রেন্ট সাম আদারস রুম যেখানে একটু ঝিলমিলে মানে মানুষজন আছে। আপনি যেখানে আছেন এটাতে একটু বেশি ভিতরে। একা, হ্যাঁ, একা হ্যাঁ, হাঁটতে বের হলেও খারাপ লাগবে।" সো আমি হ্যাঁ, তখন ওদের কথা শুনে ওদিন আমি আসি, প্যারাগ্লাইডিং করে লাঞ্চ-টাঞ্চ করে আমি পুরো হচ্ছে গিয়ে ওই পোখরার ওই জায়গাটাতে নেক্সট সিটিটা ঘুরি আরকি। একটু শপিং করি, হ্যাঁ, একা, একা রোমিং অ্যারাউন্ড হ্যাঁ, করি। হ্যাঁ, অ্যান্ড I felt safe লিটারেলি যে হ্যাঁ, একটা থাকে না যে কেউ তোমাকে টিজ করছে না। যেটা হ্যাঁ। আমাদের মেয়েদের হয় আমরা বের হলে আমাকে অমুকে টিজ করছে বা খুব বা বাজে আর নজরে চোখে দেখছে। তাকাচ্ছে না। মানে নজরটা হ্যাঁ, কিন্তু অনেক একটা বড় ব্যাপার ভাই। এক্সাক্টলি। হ্যাঁ, উফ! মানে সো আমি সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি কি বলে ওয়েস্টার্ন পরে হাঁটছি। কেউ আমার দিকে মানে ওইভাবে যে বাজে চোখে তাকাচ্ছে না। হুম, বা হুম, কারো সঙ্গে হুট করে দেখা হয়ে গেলে যে মানে হয় না যে চোখে চোখ পড়ে গেল। আমরা দাঁড়িয়ে একটু অ্যাপ্রিশিয়েট হইতে কথা বললাম। আমি সরি হ্যাঁ, ম্যাম আমি কোত্থেকে আসছি? আমাকে জিজ্ঞেস করছে। সো এই হ্যাঁ, ধরনের কথা হচ্ছে। তো এটাই আরকি। দেন আমি তখন একলা একাই কিছু মানে আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে একটু সে ক্লাবে যাই। বাট আমি ক্লাব মানে গুগল করে দেখছি ক্লাবগুলো সব ৯ টা ১০ টার পরে খুলবে। তো আমি হ্যাঁ, লাইক আচ্ছা এখন আবার মানে আমি সন্ধ্যায় বের হয়েছিলাম। তো হ্যাঁ, সেদিন আমি জাস্ট রিটার্ন করি অ্যান্ড একটা তারপরে হচ্ছে গিয়ে আমি যেহেতু ওই মেইন মানে ওই যে আমার যাদের সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ, প্যারাগ্লাইডিং এর সময় তাদের সাজেশনটা আমার কাছে মনে হলো যে I should think about it যে আমি তাহলে চেঞ্জ করি হোটেল রুমটা। হ্যাঁ, তো আমাকে যেটা হচ্ছে যে আমি হোটেলের স্টাফকে বলি যে, "আচ্ছা আ এমন কোন হোটেল রুম আছে বা আমি না মানে কোথায় যাবো আমি কালকে আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে একটু সাজেস্ট করবা আমি কি করতে পারি আগামীকাল?" কারণ আমার হ্যাঁ, যেহেতু প্ল্যানও রেডি না আমি কোথায়, কোথায় হ্যাঁ, যাবো। সো হ্যাঁ, ও হ্যাঁ, তখন আমাকে বলল কি যে, ম্যাম আপনি একটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে আমাদের বসের সঙ্গে কথা বলেন।" আমি তার সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলছে আপনাকে নাম্বারটা দিতে। হ্যাঁ, সো আপনি তাকে ফোন করে তার সঙ্গে কথা বলেন। সো নেক্সট হ্যাঁ, মর্নিং এ আমি ওই লোকটাকে বলি এরকম, এরকম যে আমি না একটু রুম চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড যেখানে হচ্ছে আরেকটু ঝিলমিলে মানে লোক বেশি ওরকম একটা জায়গায় যেতে চাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড আমি হ্যাঁ, সোলো। সো আর আমি কোথায়, কোথায় ঘুরতে যাবো যদি আপনি আমাকে একটু সাজেস্ট করেন আমার জন্য হ্যাঁ, বেটার হয়। তো হ্যাঁ, ও তখন আমাকে বলল যে উনি আরকি যে, ঠিক আছে আপনি চেক আউট কখন করবেন এই রুম থেকে?" তো আমি বলছি ১২ টায়। হ্যাঁ, তো বলছে, "ঠিক আছে আপনি সব গুছান, গুছিয়ে আমাকে বলেন আমি এসে আপনাকে পিক করব।" সো I was আচ্ছা। like ওকে আমি ভাবছি যে কোন গাড়ি-টাড়ি আমাকে আবার হায়ার করতে হবে। গাড়ি কল করতে হবে স্বাভাবিক। আমি তো হচ্ছে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, লাগেজ হ্যাঁ, নিয়ে গিয়েছি। হ্যাঁ, ক্যারি হ্যাঁ, করতে হ্যাঁ, পারব। তো আমি তখন তাকে বলি যে, "আচ্ছা আপনি তাহলে আমি কি গাড়ি কিভাবে কল করব? হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করুন।" সে আমাকে বলল যে, "You should not have to worry জাস্ট আপনি গুছান। আপনি রেডি হয়ে আমাকে হ্যাঁ, কল করেন।" সো হ্যাঁ, আমি লিটারেলি রেডি হয়ে তাকে কল করি। সে বাইক নিয়ে আসে। সে নিজেই আমাকে নিয়ে যায়। অ্যান্ড তাদের হচ্ছে গিয়ে আলাদা মানুষ হচ্ছে গিয়ে স্টাফ করে আমার লাগেজ নিয়ে যায়। সো ওখানে আমাকে একটা মানে ওটা ওদেরই হোটেল। ২ টো হোটেল আরকি ওদের। আচ্ছা। সো তো ওই হোটেলে আমাকে নেয়। তো ওই হোটেলে হচ্ছে গিয়ে আমাকে রুফটপ একটা রুম দেয়। লিটারেলি ওয়াও! হ্যাঁ। আমার সো রুফটপ আমি শুনেই I was like, wow! literally I was so happy and it was so fascinated to see যে আমি মানে ফার্স্ট এ না একটু মানে ওদের আমি না লিফট পাইনি কোথাও। নেপালে হ্যাঁ, মেবি লিফট নাই নাকি আমি জানি না। মানে আমি কোন হোটেলে লিফট পাইনি। সো ওটাতে আমি উঠার পরে ৭ তলা ভেঙে আমার তো পা শেষ। অ্যান্ড হ্যাঁ, তারপর দরজা খুলে I was like I stunned যে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। মানে বিশাল পাহাড়। মানে আমি একদম রুফ থেকে পাহাড় দেখতে পাচ্ছি। সো হ্যাপি মানে আমি খুব খুশি হয়ে গেলাম। তো ওখানে ওখানে যাওয়ার পরে অ্যান্ড আমি হচ্ছে আমার অফিস যেহেতু রিমোট অফিস, অফিস থেকে আমি হ্যাঁ, ছুটি নেইনি। তাদের বলি হ্যাঁ, নাই যে আমি হচ্ছে ট্যুরে যাবো। কারণ হ্যাঁ, আমার হচ্ছে জুলাইতে একটা ফ্যামিলি ট্যুর ছিল রেভোলিউশন আচ্ছা, এর আগে। সো আচ্ছা। তো এইজন্য আমি তখন ছুটি নেওয়াতে এই ছুটি কথাটা তাদের জানাইনি। তো আমি হুম, হুম, ল্যাপটপ ক্যারি করি। তো ওখানে যেয়ে আমি ফার্স্ট এ কিছুক্ষণ কাজ করে দেন হচ্ছে গিয়ে আমি নিচে নেমে বলি মানে তাদের নাকি ফোনে বলি যে আমি এরপরে কোথায় যাবো আমার জন্য কোনো একটা কিছু ব্যবস্থা করতে। হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, পোখরাতে কি, কি দেখা উচিত।
তো হ্যাঁ, নামার পরে ওরা আমাকে সাজেস্ট করে যে সেম কস্ট পড়বে, কার নিলেও যা, বাইক নিলেও তা। হ্যাঁ, তো আমাকে তখন আমি ওদের বললাম যে, "সি আই এম অনলি অ্যালোন হিয়ার। দেখুন সেফটি খুব বড় ব্যাপার। সো ডু ইউ হ্যাঁ, থিংক আমি যার সাথেই যাবো তার সাথে আমি সেফ কিনা?" তো হ্যাঁ, তখন ওরা আমাকে বলছিল যে আরকি উনার যে, "ইউ আর সেফ কজ হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড মানে আপনি আমাদের গেস্ট, আপনার সেফটি সবার আগে। ইউ ডোন্ট হ্যাভ হ্যাঁ, টু ওয়ারি অ্যাবাউট এনিথিং।" হ্যাঁ, তো হ্যাঁ, মানে এই একটা অ্যাসুরেন্স দেওয়া। তো হ্যাঁ, এটা সামথিং নিউ ফর মি। হুম, তো এই আরকি তখন হচ্ছে কি আমি বাইকটা চুজ করি কারণ ওরা বলছিল যে বাইক কিনলে হবে গাইড হবে। আমাকে আলাদা করে গাইড হায়ার করতে হবে না। হুম, 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 কার নিলে যেটা হয় যে আমাকে আলাদা একজন গাইড লাগবে যে আমাকে দেখাবে এটা ওটা। বাট হুম, বাইকে হচ্ছে গিয়ে মানে বাইকারই গাইড হবে। সো হুম, আমি ফার্স্ট একটু মানে ভরসা কমই পাচ্ছিলাম যে একটা আননোন একটা মানুষের সঙ্গে যাবো বাইকে করে। বাট তারপরে যেটা হয় যে আমার বাইক খুব চ্যাটি ছিল। সে হচ্ছে গিয়ে মানে খুব সুন্দর করে কথা বলছিল। আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল। সো মানে নিজেদের প্রকৃতি সম্পর্কে, পলিটিক্যাল কথাবার্তা সবকিছু না আমার অনেক নলেজ হয়ে গেছে নেপাল সম্পর্কে ওর সাথে কথা হ্যাঁ, বলে। হ্যাঁ, মানে লোকাল যে ব্যাপারটা যে লোকাল হ্যাঁ, মানুষের কাছ থেকে তুমি যেটা শুনবা মানে ওটা হুম, ওটা তো ট্রাস্টেবল। এক্সাক্টলি। আরেকটা বিষয় হচ্ছে কি ধরো আমি যখন খামেল বা নাগারকোটে ছিলাম মানে তখন যেটা হচ্ছিল না আমরা ব্লেমিং দেম বাট যেটা হয় না যে আমরা তো ৩ জনে মিলে ছিলাম। সো আমরা ৩ জন নিজেদের মধ্যে ছিলাম। নিজেরা কথা বলছি, নিজেরা দেখছি, এক্সপ্লোর করছি। অন্যের হুম, সঙ্গে মেশার সুযোগটা হচ্ছিল না। সো আমার কাছে মনে হচ্ছিল খামেল ইস কাইন্ড অফ ঢাকা আর হ্যাঁ, নাগারকোট হচ্ছে গিয়ে ছোট্ট একটু সাজেক টাইপের কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এটা মনে হচ্ছিল আমার। বাট আমি যখন পোখারাতে গেলাম তখন আমার কাছে এখন আমি একলা হলাম। আমার কাছে মনে হচ্ছে আমি আসছি কিছু একটা অ্যাডভেঞ্চার করতে। আমি জানতে পারছি, নেপাল সম্পর্কে জানতে পারছি। আমি ওই সিটিটা বা হাঁটতে পারছি। আমি সবকিছু বুঝতে পারছি মানুষগুলা হুম, কেমন। হুম, তো এই আরকি। তো ওদিন ১ম দিনও ঘুরেই, পরের দিন যেমন হচ্ছে গিয়ে ১ম দিন ঘোরার পরে আমি মোটামুটি স্পট গুলো ঘোরা হয়ে যায় আমার আসলে হ্যাঁ, হ্যাঁ, পোখরাতে দেখার মতো। সো পরদিন যেটা হয় যে আমাকে যেটা বলছে হোটেলে ওনারা আগে এসে পার্সোনালি টেক্সট দিয়ে খুব খোঁজ নিত। মানে ওরা না মানে খুবই অবাক হয়েছে, অবাক হলেন যে একটা মেয়ে আমি একলা কেন এসেছি? অ্যান্ড হ্যাঁ, ওরা আরকি জানতো যে আমি আরেকজনের সঙ্গে আর ২ জনের সঙ্গে এসেছি। পরে আলাদা হয়ে গেছি। সো এই জিনিসটা ওরা জানতো। কারণ ওরা ওই হোটেলে তো আমরা একসাথে স্টে করলাম না? হ্যাঁ, তো হ্যাঁ, এটার হ্যাঁ, পরে ওরা বুঝতে পারছে যে কিছু মেবি something went south that's why I decided like that তো হ্যাঁ, ওরা আরকি আমাকে না ওই assurance টা ওই ট্রাস্ট টা দিচ্ছিল যে you are safe don't worry হ্যাঁ, তো ভরসার বা বিশ্বাসের যে একটা হ্যাঁ, জায়গা বা ভরসার জায়গা। আশ্বস্ত করার যে একটা ব্যাপার। হ্যাঁ, তো উনার সঙ্গে আমার যেটা হলো যে হোটেল ওনার আর একটা মানে নরমাল একজন আ কি বলে রেন্টার হিসেবে ব্যাপার ছিল না, গেস্ট হিসেবে ছিল না। মানে আমার সঙ্গে উনি আরকি মানে কথা বলছিল। আমার কালচার সম্পর্কে জানতে চাচ্ছিল, বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছিল। সো মানে আমি আমার প্রফেশন নিয়ে যে খুব ইন্টারেস্ট দেখাচ্ছিল। তো এগুলো নিয়ে কথা-টথা বললাম। তো আমি তাকে রাত্রেবেলা বললাম ঐদিন যে আমি হচ্ছে আগামীকাল ঘুরতে যেতে চাই। বাট এমন জায়গায় যেটা হচ্ছে টুরিস্ট স্পট না। ফেমাস হ্যাঁ, কিছু না। মানে হ্যাঁ, বাট আমি না যে পোখরার সম্পর্কে জানতে চাচ্ছি যে এখানে গেলে আমার কাছে আমি দেখতে আমার ভালো লাগবে। তো তখন ও হচ্ছে গাইডকে বলে যে ও নাকি হচ্ছে গিয়ে গ্রামে পোখরা যে গ্রামটা সে গ্রামে নিয়ে যেতে। তো ওখানে হ্যাঁ, একটা মানে আলাদা করে আমি বলেছি সেতি রিভার। সো এটা হ্যাঁ, খুবই মানে ওই জায়গাটাও আমি গিয়েছিলাম। আমার এত ভালো লাগছে। আমার কাছে যদি সম্ভব হইতো আমি ওখানেই সারাদিন বসে থাকতাম। এত ভীষণ সুন্দর গ্রিন রিভার আচ্ছা, অ্যান্ড কোন মানুষ ছিল না। যেহেতু ওরকম পরিষ্কার, ছিল the thing is পরিষ্কার হ্যাঁ। পরিষ্কার। এক্সাক্টলি। সো আমার এত ভালো লাগছে। আমার কাছে মানে আমি যাওয়ার সময় না আমি আমার গাইডকে বলতেছিলাম যে, "আচ্ছা গ্রামে যাওয়া লাগবে না। আমরা এখানে কিছুক্ষণ থাকি।" পরে হ্যাঁ, বলতেছে হ্যাঁ, কি হ্যাঁ। যে, "আমরা থাকবো এখানে। ট্রাস্ট মি আমি আসার সময় আপনাকে অনেকক্ষণ এখানে বসতে সুযোগ দিব। চল নাকি গ্রামে যাই।" তো এই আরকি পরে গ্রাম সাইডে অনেকক্ষণ ঘুরছি। তো ওখানে খুবই মজা হইছে। আমি হচ্ছে গিয়ে একটা জায়গায় গেছি। মানে আমি এটা বলছিলাম যে আমি লোকাল ফুড ট্রাই করতে চাই। ওখানে সিটির ফুড না গ্রামের ফুড। তো ওখানে আমার হচ্ছে গিয়ে হোটেলের যে ওনার উনি হচ্ছে গাইডকে বলছে যে অমুক জায়গায় এই জায়গায় ওদের খাবারটা ভালো। তো ওখানে যাওয়ার পর আমার খুব ভালো লাগে। একটা আ 32 হবে আরকি। মিড 30s একটা লেডি। মানে হ্যাঁ, দেখে মনে হচ্ছে ফার্স্ট এ বন্ধ রেস্টুরেন্টটা। কারণ কোন হ্যাঁ, মানুষ নাই। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ, বাট সে আমাকে দেখে আমি যেয়ে তাকে বলছি নামাস্তে। হ্যাঁ, মানে ওদের কালচার অনুযায়ী। তো হ্যাঁ, এটা বলার পরে সে আমাকে ভাবছে আমি নেপালি বোধহয়। তো হ্যাঁ। তারপরে উনি আমার গাইড বলছে উনি তো বাংলাদেশ থেকে আসছে। সো আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে উনি এটা শোনার পরে হচ্ছে তারা ওপেন করল। বলছে না আমরা ওপেন আছি বাট হচ্ছে গিয়ে কেউ আসলে আরকি ইনস্ট্যান্ট রান্না করে দিই এরকম ব্যাপার। পরে আচ্ছা, আমি আচ্ছা। বসলাম তো আমি ফুড অর্ডার করলাম। তো খাবার দিতে এসে দ্যাট উইমেন ওয়াস লাইক
আহ মানে সে তার ভাষায় কথা বলছিল নেপালি, পরে আমাকে আমার গাইড আবার ট্রান্সলেট করে দিচ্ছে হ্যাঁ, হিন্দিতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে সে আমি নামাজতে বলাতে সে ভাবছে যে আমি বাংলাদেশি, সরি বাংলাদেশি না, আমি নেপালি, নেপালি, সেটা ভাবছিল। হ্যাঁ, অ্যান্ড তারপরে সে অবাক হয়েছে কারণ কেউ যে না তাদের নামাজতে বলে না, মেয়েরা কেন জানি নামাজতে বলে না। তো আমি আচ্ছা, এসে আচ্ছা। বলাতে সে খুবই অবাক হয়েছে, অনেক খুশি হয়েছে। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ, শি ওয়াজ রিয়েলি কাম টু হাগ মি লাইক, মানে এর একটা খুব সুন্দর একটা জেস্চার দিচ্ছিল। সো হ্যাঁ। আমার কাছে খুবই ভালো লাগছে। তখন By আমি the way, how তাকে was the food? How was the food? Like, আমি এটা জিজ্ঞেস করার জন্য মনে যাচ্ছিল একটু আগে থেকে যে মানে নেপালের সরি। খাবার-দাবার কেমন? আচ্ছা, আমার যেটা হয়েছে কি, আমি একদম being honest, আমার হ্যাঁ, কোনো মানে ধামেল আর নাগারকোটে খাবার একটুও ভালো লাগেনি। বাট আচ্ছা, পোখরাতে যে খাওয়া ভালো লাগছে। আচ্ছা। পোখরাতে ৫ টা একটা রেস্টুরেন্টে আমি একলা গিয়েছিলাম, যেটা ওটা আমার ভালো লাগেনি। এবং আমি এই এক্সপেরিয়েন্স গুলা আমার ওই যে হোটেলের যে ওনার তাকে আমি বলেছিলাম যে, "আপনাদের খাবারগুলো ভালো লাগতেছে না আমার। মেবি একটু সল্ট বেশি বা এই কারণে।" পরে কিন্তু এই যে ওই ভদ্রমহিলা যে খাবারটা উনি যেটা বানিয়েছে, এত ডেলিশিয়াস ছিল। As I told you ওয়াও! earlier যে আমি হচ্ছে গিয়ে I eat like a bird, বাট আমি হ্যাঁ, পুরোটা শেষ করছি। মানে এমন একটা ব্যাপার ছিল। ওয়াও! খুবই ডেলিশিয়াস ছিল। হ্যাঁ। হ্যাঁ, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, you should visit হচ্ছে যে you should go to দার্জিলিং। তোমার হচ্ছে যেহেতু নেপালের এইসব ভাল লাগছে, তোমার হুম, দার্জিলিং হচ্ছে সোলো ট্রিপ এ যাইতে পারো। রিয়েলি তো ওকে। হ্যাঁ, দার্জিলিং হচ্ছে যে এরকম সেফ অ্যান্ড তোমার মানে দার্জিলিং এর ফুড, তারপর হচ্ছে ওখানকার লোকজন এত হচ্ছে যে ফ্যাশনেবল, এত স্টাইল করে, মানে ইয়াং জেনারেশন তোমার দেখতে ভাল লাগবে। মানে তোমার দিকে কেউ তাকাবে না, মানে আমাদের দেশের মানে লোকজন যারা ঘুরতে যায় ওরা ছাড়া তোমার দিকে ওখানকার লোকালরা কেউ তাকাবে না। ওকে, I will definitely give it a go. সো এইটাই হ্যাঁ, আরকি। তো ওইদিন আমি হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে রাত্রেবেলা আরেকটা মজা হইছে যেটা নেপালে। হ্যাঁ, সো ওটাতে আমি ট্যুর দিলাম। তারপরে আমার হুম, যেটা হচ্ছে সবকিছুই করা হলো। কিন্তু ক্লাবে তো যাওয়া হলো না। নেপালে আসছি, ক্লাবে যাব না। একটু কেমন, কেমন লাগতেছিল। তো আমি জাস্ট বলছি যে আচ্ছা সবকিছু তো একলাই করলাম। ক্লাবে একাই হুম, যাই, কি আর হবে? তো হুম, আমি হুম, হচ্ছে গিয়ে বলছি যে আমি ক্লাবে যাবো। তো আমার গাইডকেও বলছি, মানে ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে, "আপনার রাতে প্ল্যান কি? ডিনার করবেন বা কোথায় করবেন ডিনার বা কি প্ল্যান?" হুম, হুম, আমি হুম, বলছি হুম, যে, "আমি তো অলরেডি স্কুল লাঞ্চ যেটা করছি সেটা খেয়ে আমার পেট পুরো ভরা। বাট আমি হচ্ছে গিয়ে ক্লাবে যাবো একটু।" তো তখন হ্যাঁ, আমাকে উঠে ওনারা বলল যে, "If you don't mind, can I take you there?" So I was like, "Okay." মানে হ্যাঁ, আমি বললাম, "তো ঠিক আছে, নিয়ে গেলে তো ভালো।" তো হ্যাঁ, হ্যাঁ, আমার গাইডও বলতেছিল যে আপনার মানে আমাকে টেক্সটে বলছিল যে, আ যদি আপনার একা যেতে আনইজি লাগে, I can give you a company. তখন আমি হ্যাঁ, ঠিক আছে, উনি যেহেতু যাচ্ছে আর তাকে আলাদা করে বলার তো কোনো মানে হয় না। হ্যাঁ, পরে আমি হ্যাঁ, বললাম, "না সমস্যা নাই।" তো আমি উনার সঙ্গে গেলাম। উনি আমাকে নিয়ে গেল। তো ওখানে যাওয়ার পর ফার্স্ট এ লিটারেলি যতই কনফিডেন্ট থাকুক আর যাই থাকুক, সবাই গ্রুপ, আইদার গ্রুপ অর কাপল, দে আর ডান্সিং না? অ্যান্ড একটা হ্যাঁ, ফ্লোরে আমি একা। সো অ্যান্ড আমার হচ্ছে কি ওনার যিনি হি ওয়াজ লাইক যে একটু সিনিয়র না? অ্যান্ড তার সাথে তো আমার আসলে ফরমাল রিলেশন। সো I হ্যাঁ, can't like মানে ওই ভাইবটা আসতেছে না যে আমি তার সঙ্গে ডান্স করবো বা কিছু। সো ফ্লোরে আমি ফার্স্ট এ খুবই একলা, একলা ছিলাম। কি করব, কি করব? তারপরে হচ্ছে গিয়ে সামওয়ান লাইক আসে না একটু মানে অফার করে ডান্স করতে। সো আমি তখন একটু তিরিং-বিরিং করতে মানে হালকা, হালকা মুভ দিচ্ছি। অ্যান্ড all of a sudden just a girl came and she was like, "Okay, let's dance." মানে সে আমার সঙ্গে মুভ দেওয়া শুরু করছে ডান্স করার পরে। তারপর সে আমাকে বলল যে, "Where are you from?" তো আমি বললাম, "বাংলাদেশ।" তারপর ও হচ্ছে ঘুরে ওর ২ টা ফিমেল ফ্রেন্ড কে বলল যে, "ও না বাংলাদেশ থেকে আসছে।" ওদের ভাষায় বলছে। And they just came and hugged me. I was like so much shocked. তারপরে হাত করে মানে লিটারালি টানা ৩ ঘন্টা I danced like out of my lung যে এত ফান হইছে, এত ফাঙ্কি হইছে পুরা বিষয়টা। যে ১ম এ আমি পুরা ক্লান্কি ছিলাম। কি করব বুঝতেছি না। অ্যান্ড তারপরে মানে it felt like যে এই মেয়ে ৩ টাকে আমি ১০০ বছর ধরে চিনি। ওরা আমার গার্লস চাইল্ডহুড ফ্রেন্ড। পাওয়ার, গার্লস পাওয়ার। এক্সাক্টলি, মানে আমি শুধু এটাই ফিল করছি যে গার্লস পাওয়ার। মানে মানুষ ক্লাবে যায়, নতুন ছেলে পছন্দ করে, একটু ফান করে। আর আমি I just got my girl. তাই জন্য হ্যাঁ, পুরা হ্যাঁ। ৩ ঘন্টা আমি ডান্স করছি। আমার কাছে ১ সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি পোখরাতে নতুন হুম, বা এই মেয়েগুলো আমার জন্য নতুন। তো হুম। it was like মানে হয় না যে আমার জার্নিটা ভালো ছিল, ভালো ছিল। কিন্তু ওরা জার্নিটাকে চমৎকার করে দিচ্ছে। সো হ্যাঁ, ইয়া। ওয়াও! মানে এত সুন্দর করে হচ্ছে তুমি এত মানে সবকিছু হচ্ছে যে আবিষ্কার করছো। যে এত সুন্দর একটা জার্নির মধ্যে গেছো, এত সুন্দর একটা ট্যুর দিয়ে আসছো। এটা আসলে অনেক ভালো। ইউ আর লাকি যে এত সুন্দর একটা ট্যুর দিচ্ছ। যে সঙ্গী ইয়া। সাথীদের থেকে বিচ্ছেদ হয়ে পরে একা একাই যে এত সুন্দর ট্যুর দেয়া যায়, তোমার হ্যাঁ। আরো কনফিডেন্স আসছে মনে হয় এখন।
যে তুমি এখন আরো সাহস অবভিয়াসলি। করবা যে আমি একা ওই জায়গায় যাবো? হুম। সো আমার কাছে ওটাই মনে হয় কি যে এই ট্যুরটা থেকে মানে বলে না যে প্রত্যেকটা ট্যুর কিন্তু তোমাকে একটা কিছু হলেও শিক্ষা দেয় বা কিছু একটা জিনিস তুমি হ্যাঁ, শেখো যে ট্যুরে তুমি কি হ্যাঁ, পেলে বা কি করলে। সো হ্যাঁ। ফর মি দিস ট্যুর হ্যাজ taught me 2 things. One, don't trust everyone. এগেইন সবাইকে আনট্রাস্ট ও করো না। অ্যান্ড সবচেয়ে হ্যাঁ। বড় কথা হচ্ছে নিজের প্রতি ট্রাস্ট রাখতে হবে। যদি তোমার নিজের প্রতি ট্রাস্ট থাকে না, মানে এটা আমি আসলে সবাইকে বলি যারা স্পেশালি মেয়েদের যে নিজের প্রতি যদি ট্রাস্ট থাকে, ইউ ক্যান উইন দ্য ওয়ার্লড. কিচ্ছু হুম, কোনো ম্যাটার করে না। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে জীবনে। that's true. আর কি জানি বলো, তোমার এমনিতে বাংলাদেশে কোন জায়গায় ঘোরা হইছে? বাংলাদেশে আমি হচ্ছে সিলেট গিয়েছি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, সাজেক আর টাঙ্গাইল গিয়েছি। আর এমনি তো আচ্ছা, ২-৩ টা জেলাতে ঘোরা হয়েছে। আচ্ছা, আচ্ছা। ওকে, ওয়াও! তো তুমি নেক্সট টাইম প্ল্যান করলে তুমি হচ্ছে দার্জিলিং এর সাইডে প্ল্যান করবো। তোমার হ্যাঁ, দার্জিলিং খুব ইন্ডিয়াতে ভাল প্ল্যান লাগবে। আছে। কিন্তু হুম। অজস্র তো ভিসা দিচ্ছে না। আমার হচ্ছে গিয়ে Oh, that's an issue. মানে আমার হচ্ছে নেপালে যাওয়ার আগে অফিসে ইভেন্টে ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান ছিল আরকি ১ আচ্ছা, অগাস্টে। আচ্ছা। হ্যাঁ। সো ওখানে একটা ইভেন্ট ছিল। তো বাট আমি হচ্ছে ভিসা এপ্লাই করে রিজেক্ট হইছি। তো এটাই হচ্ছে কি এই স্যাডনেস কাটাতে আমি বেসিক্যালি হচ্ছে নেপালে একটা Oh, সাডেন প্ল্যান করা। মানে ইট ওয়াজ লাইক যে দিস টাইম যে আমি নেপাল যাবো টাইমে। খুব সাডেন হলো। তারপরে তো বাট থ্যাংক গড হয়েছে। অনেক বুস্ট আপ হয়েছে আসলেই। মানে হ্যাঁ, আমি ট্যুরটা আমি হওয়ার পরে। ২০২১ আমি হচ্ছে যে ইন্ডিয়ায় গিয়েছিলাম। মানে কলকাতা, তারপরে কালিম্পং, দার্জিলিং ওই সাইডটা। হুম, হুম। তো আমার না মানে মানুষজনের মধ্যে কলকাতার প্রতি এত একটা ফ্যাসিনেশন, এত একটা হুম, হুম। ভালোবাসা কাজ করে আরকি। আমি জানি না এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমার আচ্ছা। ওইটা কাজ করেনি। ওকে। হ্যাঁ, ইট ক্যান বি হ্যাপেন। যে অনেকের কাছে থামেল খুব ভালো লাগে বা নাগারকোট অনেক ভালো লাগছে। আমি শুনে আসার পর শুনেছি। কিন্তু আমার কাছে মনে হইছে আমাকে যদি আবার বলে নেপাল যেতে আমি শুধু পোখরা যেতে চাইবো। আমার এত আমার ভালো লাগছে দেখে আমার ওটা। কলকাতা কেন ভালো লাগেনি? ১ম হচ্ছে যে হুম, মানে মানে আমি যেই আশেপাশে ঘোরাঘুরি করছি আরকি, অনেক নোংরা মনে হুম। হইছে আমার। ওকে। হ্যাঁ, এই যে এটা তারপর আমাদের অনেক বড় ইস্যু। হ্যাঁ, নোংরা পছন্দ না। না নোংরা পছন্দ না। তারপর হচ্ছে যে মানে তোমার মানে আমার ইন্ডিয়ায় হচ্ছে যে এটা মানে খুব ফিল হচ্ছে যে আমি কোথাও মানে ওয়াশরুমে গেলে ওয়াশরুমের অবস্থা হচ্ছে খুবই ডিসগাস্টিং ছিল। উফ! যে আমি ধরো মানে মানে কলকাতা থেকে হুম, জায়গাটার নাম ভুলে গেছি। মানে কালিম্পং যাওয়া আরকি। ওই রাস্তার মধ্যে হচ্ছে যত জায়গায় ব্রেক করতে, যত জায়গায় ওয়াশরুমে গেছি, একেকটা এক্সপেরিয়েন্স ভাই হরিবল। হরিবল মানে কি? ওহ মাই গড! ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। আমি ওটা করতে চাই না আমার জীবনে ২য় বার। যে ওয়াশরুম মানে খুবই মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সেম থিং। আমি কোথাও হচ্ছে যে গাড়ির জার্নি কেন করতে চাই না? আমার একটু পর ভাই ওয়াশরুমে যাওয়া লাগে। আমার পি চাপে। আচ্ছা। আমি ইভেন অনেক হোল্ড করে ট্রাই করি। ইভেন আমার একটা মজার স্মৃতি আছে। আমি এটা শেয়ার করি, এক্ষুনি শেয়ার করি। স্কুলের টাইমে হচ্ছে যে আমাদের আ আ স্কুলে হচ্ছে যে আমাদের একটা পিকনিকে নিয়ে গেছিল। মানে ক্লাস 8 এ কি 9 এ থাকতে বুঝছো? যে আ আ হুম, পতেঙ্গা। তো আমি আচ্ছা। লক্ষ্মীপুরে ছিলাম, লক্ষ্মীপুর থেকে পতেঙ্গা। তো ওখানে যাওয়ার সময় তো মানে ওই ঠিকঠাক ছিল। আসার সময় ভাই এত চিনি চাপছে আমার বাস দাঁড়াবে না কোথাও। ওই টাইমে আমি কি করছি আমার ফ্রেন্ডটাকে বলছি, "I can't hold it anymore আমি আর পারতেছি না। আমার হচ্ছে যে হুম, হুম। এটা ঢালতে হবে কোথাও।" পরে আমি বোতলের মধ্যে বাসের পেছনে পি করছি। ওয়াও! It এটা was তো তুমি তো না, ওটা তাও মেয়েদের বাস বলে। আমরা তো সবাই গার্লস স্কুলে ছিলাম। তো এটা করতে আচ্ছা, পারতাম। আচ্ছা। হ্যাঁ, ওহ মাই গড! এটা মনে পড়লে আমার এখনো মানে হাসি পায়। হাসি পায় এবং something আমি really new মানে আমি জানি না আসলে এটা বয়েজদের জন্য কিন্তু বোতলে পিক করা খুব ইজি আমার কাছে মনে হয়। বাট হ্যাঁ, গার্লস দের জন্য ইটস টাফ। কিন্তু আমার হচ্ছে যে আর You কোন did ওয়ে it. ছিল না ভাই। যে You did it. Oh, I'm proud of you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা অনেকে জানে না, এটা আজকে জানলো। আচ্ছা কলকাতা নিয়ে যেটা বলতেছিলাম মানে কলকাতা হচ্ছে যে মানে নোংরা কিন্তু কলকাতার মানে কলকাতা ইজ লাইক ফিল্ড উইথ হিস্ট্রি। হ্যাঁ, হুম। তো ওটা বাদে তোমার মানে আমার হচ্ছে যে খাবার-দাবারও খুব একটা আমি রাস্তাঘাটে খাবার-দাবার খুব একটা খাই না। তো এটা আচ্ছা, another আচ্ছা। thing যে আমি মানে হুম, বাংলাদেশেও খুব একটা খাই না বা হচ্ছে যে বাইরে গিয়েও খেতে পারি না।
যে নিজের রান্নাটা আমি প্রেফার করি সবসময়। আর তোমার দার্জিলিং এ আমি যতগুলো রেস্টুরেন্টে খাইছি বা কালিম্পং এ যে হোটেলে ছিলাম বা যে রিসোর্টে ছিলাম, মানে ওনাদের যে লোকাল যে মানে খাবার-দাবার ওনারা হচ্ছে যে ওখানে রান্নাঘর আছে ওনারাই রান্না করে। ভাই খাবার মানে এখনো মনে হয় যে মুখে লেগে আছে। আমি গেলে আমি নেক্সট টাইম হচ্ছে গেলে আমি হচ্ছে যে খাসির মাংস আমি আবার খেতে চাই। খাসি যে রান্না করে যে দার্জিলিং যে কয়েকটা রেস্টুরেন্টে আমি খাইছি। প্রত্যেকটা রেস্টুরেন্টের টেস্ট ওয়াজ লাইক ডিফারেন্ট অ্যান্ড ডিলিশিয়াস। লাইক যাওয়ার আগে তোমাকে আউটস্ট্যান্ডিং। টেস্ট নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে খুবই চমৎকার ওদের খাবার-দাবার। মানে একটু এক্সপেনসিভ বাট মানে হেলদি। খাওয়ার পর মনে হয় না যে ও করে এটা। এই আরকি যে তো আমি বারবার দার্জিলিং যেতে চাই। মানে এইজন্য মানে তোমার কি অঞ্জন দত্তের গান শোনা হয়? আমি অরিজিৎ এটা বলতে নিয়েছিলাম যে আসলে অঞ্জন দত্ত শোনার পরে দার্জিলিং ইজ অ্যানাদার ফ্যাসিনেশন ফর মি যে আমি এখানে যাবই। হ্যাঁ, আর অঞ্জন দত্ত জয়েস যেভাবে ক্লাব। যেভাবে হচ্ছে দার্জিলিংটাকে গানের মধ্যে ফুটাই তুলছে মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ। ঐরকমই এটা আসলে। বাকেট লিস্ট যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। ওখানে মানে থাকতে হবে কিছুদিন। আমার মন ভরে নাই। আমি ২ দিন ছিলাম। আমার মন আচ্ছা। ভরে নাই। মানে এত মানে আ ব্যস্ত একটা ট্যুর ছিল, এত দৌড়ের উপর ছিলাম। তো হয় নাই মনের মতো করে। তো আমি কমপক্ষে গিয়ে আমি ১৫-২০ দিন থাকতে চাই ওখানে। যে কোনো ওকে। একটা Airbnb নিয়ে, ওখানে তো Airbnb নিয়েও থাকা যায় কিন্তু। আচ্ছা, আচ্ছা। এটা হ্যাঁ, আমি হ্যাঁ, জানি হ্যাঁ। না। ওকে। হ্যাঁ, ভাই অনেক Airbnb রুম আছে বা মানে এরকম অনেক বাসা আছে যারা Airbnb দেয়। তো মানে ওকে। তখন তো জানতাম না। তো পরে হচ্ছে যে যখন আসছি এরপরে এগুলো নতুন আবিষ্কার করছি আরকি। তো আমি বাংলাদেশে আসলে আমি আবার হচ্ছে দার্জিলিং যেতে চাই। মানে বাংলাদেশে আমার রাঙামাটি জেলা খুব পছন্দ। রাঙামাটি আর হ্যাঁ, আমারও বান্দরবান। খুব ভালো লাগছে রাঙামাটি। হ্যাঁ, রাঙামাটি এবং বান্দরবান এই ২ টা খুবই পছন্দ আরকি। আর আমার খুলনাও পছন্দ। I don't know খুবই অদ্ভুতভাবে খুলনা আমার পছন্দ। জানি না কেন? ওকে, আমি যাইনি এখনো। সো এখানে ভোট দিতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম এত গল্প করে ফেলছি আমাদের একদম টাইম অনেক মানে স্বল্প সময় আছে। আচ্ছা তোমার কাজের হ্যাঁ, ক্ষেত্রে আসলেই। একটু ফিরে যাই যে ধরো বা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা হচ্ছে যে ইন্টার পাস করছে। যারা জার্নালিজম নিয়ে কাজ করতে চায় বা এই সেক্টরে যেতে চায় তাদের উদ্দেশ্যে তুমি আসলে কি বলতে চাও বা তাদেরকে কি সাজেশন দিতে চাও যে তাদের কি করা উচিত? আসলে হচ্ছে এই জার্নালিজমের যে ব্যাপারটা সবার আগে তো আসলে এথিক্স টা আসে। যে নিজের হুম, এথিক্সটা ঠিক রাখা এবং যে যেটাতে ফোকাস না আমি এটা অনেক দেখেছি আমার ক্লাসমেটদের দেখেছি বা জুনিয়রদের দেখেছি যে হুম, ওরা অনেকে আসলে হুজুগে আসে যে ওই ইফ ইউ আর কাম হিয়ার লাইক হুজুগ আছে আমি পাশ করে চলে যাবো এটা আলাদা ব্যাপার। বা তুমি হুম, যদি ফোকাস থাকো তুমি এই বিটে যেতে চাও বা এইভাবে কাজটা করতে যাও তাহলে তোমাকে সেভাবে লেগে থাকতে হবে। আ comparatively journalism is a easy subject এটা আমি হুম, বলব অন্যান্য সাবজেক্টের তুলনায় আন্ডার গ্রেডে আমি মাস্টার্স হুম, এর কথা বলছি না। হুম, আন্ডার গ্রেডে পড়তে গেলে এটা অনেক টাফ কিছু না। কিন্তু এই যে জিনিসটা আয়ত্তে আনাটা এই জিনিসটা সহজ করে নিজের মধ্যে আনতে হলে বা ক্যারিয়ারে এটাকে ফুটিয়ে তুলতে হলে ওভাবে লেগে থাকতে হবে। যেখানে যেতে চাচ্ছ কোনো একটা জবে ঢুকতে চাইলে মানে এমন না আমি বলব না যে আচ্ছা আমি যেহেতু 4th সেমেস্টার থেকে জব করেছি তোমরা সবাই এটা করো। এটা আমি কখনোই বলব না। বাট ইফ ইউ গট এনি চান্স, ইফ ইউ গেট এনি চান্স টু ওয়ার্ক সামওয়্যার আ বিফোর লাইক ফ্রেশলি গ্র্যাজুয়েট হওয়ার আগে যদি তুমি কোনো চান্স পাও আ গো কিপ ইট এটা করে নিতে হবে। কারণ কি জাস্ট গো এতে করলে ফর হয় ইট। কি যে হ্যাঁ, এক্সপেরিয়েন্স টা গ্যাদার হবে। এটা তোমাকে হেল্প করবে ফর ডিসিশন মেকিং এ। যে আচ্ছা ঠিক আছে আমি আন্ডারগ্রেড এর পরে যেটা হয় যে ফ্রেশলি গ্র্যাজুয়েট হওয়ার পর না মানে মেক্সিমাম জার্নালিস্টদের ক্ষেত্রে যেটা আমরা আগেও বলছিলাম যে স্যালারি ইস্যুটা অনেক কম হয়ে যায়। তখন মনে হয় যে আরে এত পড়াশোনা করে কি করল? সো if you are also looking for money then I would also suggest you যে সুযোগ পেলে অবশ্যই করো। আর মানে একাডেমিক লাইফ এর সাথে জবটা নাও। আর যদি সুযোগ না হ্যাঁ, পাও তবুও হচ্ছে কি চেষ্টা করো যেন ফ্রেশলি গ্র্যাজুয়েট হওয়ার পর তুমি একটা জব পাও। কারণ হ্যাঁ, এখন আসলে এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং নিজে আসলে নিউজ-টিউজ লেখা এগুলো না মানে ইন হাউস এ শেখা যায় কিন্তু নিজেও শিখতে হবে। প্রচুর পড়তে হবে। পড়ার বিকল্প নেই ফর এ জার্নালিস্ট। হ্যাঁ, বিভিন্ন দেশি, লোকাল, গ্লোবাল নিউজ পড়তে হবে, জানতে হবে। তো এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করবে। আচ্ছা।
ওকে, আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে মানে বর্তমান বাংলাদেশে তো তুমি হচ্ছে যে অ্যাপিয়ারেল এন্ড আর&জি নিয়ে কাজ করে আসতেছো এই হুম, ইন্ডাস্ট্রি নিয়ে, মানে হুম, অনেক জায়গায় তো ইন্টারভিউ নিচ্ছ। তো এসব হুম। কাজ করে তোমার কি মনে হলো যে মানে কেমন লাগছে এই দিকে কাজ করে? I'm thoroughly enjoying this beat. কারণ হচ্ছে গিয়ে ধরো তোমার গার্মেন্টসটা তো বাংলাদেশের শিল্প খাতে অনেক ভূমিকা রাখে। এটা আমরা হুম, সবাই জানি। তো হুম, এর পাশাপাশি যখন আমি ইন্ডাস্ট্রিয়াল মানুষগুলোর সঙ্গে কথা বলছি, আমি আরো ইনসাইট জানতে পারছি, লিখতে পারছি, তাদের ব্যাপারটা ফুটিয়ে তুলতে পারছি। হুম, আমার ম্যাগাজিনে যেটা হচ্ছে কি এটা হচ্ছে B2B মানে ইটস নট অনলি টক অ্যাবাউট তোমার ওয়ার্কার্স, ইট অলসো টক অ্যাবাউট দ্য পারসন, বিজনেস পারসন যে তারা কিভাবে ফ্লোরিশ করছে। তো কিছু জায়গায় গিয়ে আসলে খুব মন খারাপ হয় যে আসলে আমরা এখনো বাংলাদেশ টেকনোলজির দিক থেকে এত পিছিয়ে আছি হুম, বলার বাহিরে। সো এই হুম, জায়গাগুলা মানে এটা আলাদা যদিও টপিক বাট ওভারঅল আই এম এনজয়িং ইট। অ্যান্ড আমার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ধরো বিভিন্ন ইভেন্ট হয় যেটা। So মানে because of this kind of event I got to network with other people. I get to know others. So যেমন ধরা হচ্ছে গিয়ে অন্যান্য ব্র্যান্ডে যারা আছে তাদের সঙ্গে কথা বলতে পারি। সো জানা হয় তাদের সম্পর্কে, মানুষ সম্পর্কে বা জানা। হচ্ছে যে কে কোন হচ্ছে যে ব্র্যান্ডের হচ্ছে যে কাজ পাচ্ছে বা করতেছে এসব হ্যাঁ, নিয়ে তো তোমার এক্সাক্টলি, ধারণা হচ্ছে। এক্সাক্টলি। হ্যাঁ। সো আমি এনজয়িং ইট এই তো। আচ্ছা, ওকে। আর প্রশ্ন বলতে হচ্ছে আমাদের মনে হয় ১ ঘন্টা হুম, হুম। মানে ২৫ মিনিটে শেষ হয়ে যাবে। আমাদের কাছে আর ১০ আচ্ছা, মিনিট আচ্ছা। সময় আছে। হ্যাঁ, ওকে। তো এই ১০ মিনিট সময় আমি তোমাকে কয়েকটা কুইক কোয়েশ্চেন করব। Yeah, আচ্ছা sure. আচ্ছা যাক, মানে আমাদের ৪ মিনিট সময় আছে। শিট। ওকে। হ্যাঁ, মানে আমি বুঝতে তোমার পারছি। হচ্ছে যে বর্তমানে তোমার মেন্টাল হেলথ কে যদি বলি ১ থেকে ১০ এর মধ্যে একটা রেটিং করতে বা রেট দিতে তাহলে তুমি কত দিবা? 7? 7, ওকে। ব্রাভো। আর আর কি প্রশ্ন? আমি তো ভুলে যাচ্ছি প্রশ্ন। র‍্যাপিড ফায়ার আমি নিজেই ভুলে যাচ্ছি। ওহ মাই গড! ও আচ্ছা, তারপরে আর কি? হ্যাঁ, তোমাকে যদি এমন একটা সুপার পাওয়ার দিতে হয় মানে কমিক বুক সুপার পাওয়ার যদি মানে তুমি চাও তাহলে তুমি কোনটা চাবা? এটা অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেন বাট আমি নলেজ চাইবো। এই মুহূর্তে আমি এই জিনিসটা খুব চাচ্ছি। নলেজ। নলেজ। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা। আরেকটা তুমি বললা যে তোমার নাকি বই পড়তে অনেক ভাল লাগে। তোমার মানে এরকম হ্যাঁ, তোমার ফেভারিট রাইটার কে আসলে? এটা অনেক মানে টাফেস্ট কোয়েশ্চেন কারণ একজন রাইটার বা ২ জন রাইটার নাম বলাটা টাফ। বাট আমি হ্যাঁ, বলি যাদের বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, শিওর। হুমায়ূন আহমেদ, হ্যাঁ, আহমেদ ছফা, হ্যাঁ, শীর্ষেন্দু, সুনীল, হ্যাঁ, কলিন হুভার, দেন পাওলো কোয়েলহো। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আরেকজন হচ্ছে হোসেইনি, আমি উনার নামটা ঠিক বলতে পারছি কিনা। ওই যে দ্য কাইট রাইডার্স এর রাইটার। আমার সিলভিয়া বই প্ল্যাথ। নিয়ে আমার বই নিয়ে ইয়া নেই। আচ্ছা সরি। হ্যাঁ, সিলভিয়া প্ল্যাথ, লিওনার্ড কোহেন, though he is a singer also a songwriter. এই তো। আরো আচ্ছা, অনেক, অনেক আছে আচ্ছা। এখন আর মানে কি তুমি মনে কি পড়ছে না। খালেদ হোসেনের কথা বলতেছিলা? হ্যাঁ, হ্যাঁ, খালেদ হোসেনের কথা বলছি। আচ্ছা, 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 ওকে। হ্যাঁ, আমি বইয়ের পোকা না। আমি বই পড়তে পছন্দ করি না। আমার বই পড়তে ভালো লাগে আচ্ছা। না। ওকে, একটু হুম, শেষ লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হুম, তোমার হুম। পছন্দের খাবার কি? সেটা মানে তোমার কোন দোকানের চা হতে পারে বা কফি হতে পারে বা হচ্ছে ডেজার্ট মানে এনি কাইন্ড অফ ডিশ। ওকে আমার না পছন্দের কোনো খাবার নেই। আমি আচ্ছা, খুবই মানে আচ্ছা খাই ভালো লাগে, সব খেতে ভালো লাগে আবার কিছুই খেতে ভালো লাগে না। হ্যাঁ। সো বাট আই লাভ কফি। কফি, গ্রিন টি এগুলা খুব ম্যান্ডেটরি আমার জন্য আরকি। খেতেই আচ্ছা। হয়। হ্যাঁ। মানে কফি, গ্রিন টি এসব মানে তোমার খেতেই হয়। কিন্তু খাবার হুম। হচ্ছে যখন যা পাচ্ছ সবই খেয়ে ফেলতেছ। যদি ভালো লাগে। হ্যাঁ, এরকম। হ্যাঁ। হুম, আচ্ছা, হুম। নাইস। আ তোমার পছন্দের হচ্ছে যে আ মা কুক কে যার রান্না তুমি মানে বারবার খেতে চাও বা ভালো লাগে খেতে বারবার? মানে উইথআউট ইওর মম মানে অন্য কেউ থাকলে? মা ছাড়া আমার ছোট মা মানে আমার চাচার ওয়াইফ, ও হুম, ভালো রান্না করে। তো ওর রান্না খেতে ভালো লাগে। আর কে? আর এমনিতে তো ওই রেস্টুরেন্ট ট্রাই করা হয়। ওই এই এরকম। আচ্ছা, স্পেশাল এরকম আর কেউ তাহলে নেই চাচী, আরকি। চাচী। হ্যাঁ। আমরা চাচীকে পিক করে হুম। নিলাম। আর তোমার মানে নেপালেও গিয়েছো, তারপরে হচ্ছে যে মানে বাংলাদেশেও বেশ কয়েক জায়গায় ঘুরেছো। তোমার হচ্ছে যে
পছন্দের রেস্টুরেন্ট একটু জানতে চাই। রেস্টুরেন্ট বলতে হচ্ছে যে সেটা আ যেকোনো রেস্টুরেন্ট হইতে পারে বা যেকোনো হোটেল হইতে পারে, যেকোনো টং দোকান হইতে পারে। আ এটাও টাফ কোয়েশ্চেন। আচ্ছা, আমি বলি ঢাকায় একটা আছে যেটা হচ্ছে ক্যাফে দারবার। সো আমি আচ্ছা, হচ্ছে গিয়ে ওদের ওখানে এত যাই, আমার ধরো কেউ না আমার সাথে মিট করতে চাচ্ছে। মানে অফিস থেকে বা কোনো ক্যাজুয়াল কেউ যেই মিট করতে চায় আমি তাকে বলি ক্যাফে দারবারে আসো। তো এমন আচ্ছা, হয়েছে ওরা আমাকে কার্ড দিয়ে দিছে 10% ডিসকাউন্টে। মানে আমি আচ্ছা। এতবার গিয়েছি। তো ওখানে যাওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে খুব কমফোর্ট লাগে আমার। ও একে হচ্ছে ওকে। বেশি মানুষ আসে না। সো আমি হুম, যখন হচ্ছে ওদের রুফটপটাতে বসি আমি খুবই কমফোর্ট ফিল করি। হুম। অ্যান্ড মানে ওখানে unnecessary থাকে না যে আচ্ছা চলে যান বা থাকে না যে একটু তাড়া দাও। ওদের ওই তাড়াটা দেওয়ার নাই। সো আমার কাছে খুব ভালো লাগে। ওদের খাবারও মজা। সব মিলায়। আচ্ছা, আচ্ছা। বাহ! আর এছাড়া আর কোন নাই? আ নাম আসলে মনে পড়ছে না। আমি খুবই মানে আচ্ছা। মন তাহলে ভুলে যাই। তোমার গো টু প্লেস হচ্ছে ক্যাফে দরবার। আ হ্যাঁ, তাও সবসময় না। সো আই এম সরি বাট মানে আমার একটা হয় কি যে আমি না এক্সপ্লোর করতে পছন্দ করি। as I told you যে I like coffee. সো আমি হচ্ছে গিয়ে ধরো ফ্রি সময় পেলে ধানমন্ডিতে ধর বিভিন্ন একেক সময় একেকটা ক্যাফেতে যাই, আচ্ছা, কফি আচ্ছা, আচ্ছা। এক্সপ্লোর করি। Then I ওয়াও! personally like latte. সো যেখানে হচ্ছে গিয়ে একেক জায়গায় নিজে মনে রেট করি যে আচ্ছা এটা বেটার, ওইটা বেটার। এমন হয় না যে যেটা আচ্ছা। বেটার ওটাতে আমি আবার বারবার যাচ্ছি এরকম কিছু না। বাট আরকি ভালো লাগে হ্যাঁ, কফি আর হ্যাঁ। ক্যাফে আমরা এক্সপ্লোর করতে একদম আমার। শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মনে হয় ৫ হুম, সেকেন্ডও নাই। নবদ্বীপে আচ্ছা। এসে কেমন লাগছে? এক কথায় বলো।